জি, আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষকদের কথা ফেসবুক লাইভ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা বরাবরের মতো আজকে আমরা লাইভে এসেছি। আসলে রেগুলার আমরা করতে পারি না। বিভিন্ন ব্যস্ততায় আমাদের আসলে এই সময়টা হয়ে ওঠেনি। আমাদের সাথে বরাবরই সংযুক্ত থাকেন দেশ-বিদেশের আমাদের ফেসবুক বন্ধু, শিক্ষক, অভিভাবক, ছাত্র। আমরা আ একটু এখন আনমিউট করে রাখবো সবাই। একটু আনমিউট করে রাখি। সবাই একটু বাম পাশে মাইক লেখা যেটা একটু আনমিউট করে রাখি। মিউট করে রাখি। রাইট, মিউট করে রাখতে হবে। আবার কথা যখন বলবেন তখন আপনি এখন মিউট করে রাখেন। জাহিদ সাহেব আপনি মিউট করে রাখেন। বাম পাশে দেখেন একটা মাইক লেখা। জাহিদ সাহেব সাউন্ড হচ্ছে। সাউন্ড হচ্ছে জাহিদ সাহেব, আমার কথা শুনতে পাচ্ছেন? শব্দ আসছে জাহিদ সাহেব, আপনি একে মিউট করে রাখেন। যাই হোক, আমাদের যে বিষয়টা আজকে আমাদের অতিথি হিসেবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী, প্রেসিডেন্ট সদস্য বাংলাদেশ শিক্ষক সমিতি ও অধ্যক্ষ ঢাকা শিক্ষা বোর্ড লেভেল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের যে সংযুক্ত আছেন বিশিষ্ট শিক্ষক নেতা এমডি মিজানুর রহমান নওগাঁ, এবং আমাদের সাথে সংযুক্ত আছেন জাহিদ হাসান। হয়তো ওনার নেটে প্রবলেম। আজকে যে আমাদের বিষয় শিক্ষক নির্যাতন এবং জাতীয়করণ ও সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি একটি বিষয় আমি একটু বলে নেই যে আমাদের এই যে ফেসবুক লাইভটা সেটা সম্পূর্ণভাবেই অরাজনৈতিক। আমরা শুধুমাত্র জাতীয়করণ, শিক্ষকদের বিভিন্ন যে নির্যাতনের চিত্র, এবং আমরা চাই যে শিক্ষকরা যেন কোনো জায়গায় নির্যাতিত না হয়, সেই সাথে আমাদের অধিকার নিয়ে আমরা কথা বলবো। আর সমসাময়িক বিষয়গুলি এমনিতে আসে, যেটা এখন বাংলাদেশের এখন আজকে বার্নিং কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, গতকাল থেকেই শুরু হয়েছে। গতকালের আগের দিন আপনারা দেখেছেন কুষ্টিয়ায় জাতির জনক, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা হয়েছে। এরা এই জন্য আমি বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে এই ধরনের ঘটনা বাংলাদেশে আসলে ঘটলে, যে যার রক্তে এই দেশের স্বাধীনতা অর্জিত হলো, যার রক্ত আর আমাদের 18 জনের মানে আমাদের শহীদের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ পেলাম, আর তার ভাস্কর্য হবে সামনে জন্ম শতবার্ষিকী বঙ্গবন্ধুর, সেখানে এটা নিয়ে যে একটা অরাজকতা সৃষ্টি মৌলবাদীরা করছে, এটা খুব দুঃখজনক। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সেটা সমস্যা হলে অবশ্যই সেটা অন্যভাবে করা যেত। এবং ইতিমধ্যে মাদ্রাসার দুজন শিক্ষক এবং ছাত্র আমরা দেখেছি কুষ্টিয়ায় গ্রেপ্তার হয়েছে। তো আমরা আমাদের যে বিষয়টার সামনে জাতীয়করণ বা আমাদের যে একটা ভিউ আছে, তো সেক্ষেত্রে এটার সাথে মাদ্রাসা শিক্ষকরা জড়িত হওয়া, আমি এটারও একটা নিন্দা জানাই যে আমরা আসলে এই বিষয়গুলি একটু আমাদের চিন্তা করতে হবে। এমনিতে মাদ্রাসার শিক্ষকরা বিভিন্ন বলাৎকার, যৌন নির্যাতন সহ বিভিন্ন এই যেগুলো আমাদের শিক্ষকদের ভাবমূর্তি আসলে নষ্ট হয়ে, যখন আমরা টিভিতে দেখি, পত্রিকায় শিক্ষক শব্দ দেখি, সেটা সেটা মাদ্রাসারে হোক, কিন্ডারগার্টেনে হোক, কলেজে হোক, বিশ্ববিদ্যালয়, তখন যেন আমার মাথাটা ছোট হয়ে আসে। তো আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা দেখেছি সারা দেশে এখন ঝড় উঠেছে প্রতিবাদের ভাষা। তো আমরা এইগুলি থেকে দেশ কিন্তু উন্নয়নের এই জোয়ার দেশে এখন চলছে, পদ্মা সেতু হয়েছে, জয়ন্ত শেখ হাসিনা একনিষ্ঠভাবে তিনি কিন্তু কাজ করছেন। তো আজকে এই যে একটি মানে অশান্তি সৃষ্টি করতে যাচ্ছে দেশের ভিতরে, এটা কিন্তু একটা আমার মনে হয় যে কোনো একটি অসাম্প্রদায়িক গ্রুপ মৌলবাদীরা, বা এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়নটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কে বা কারা ইন্ধন দিচ্ছে এগুলি বের করে আমার মনে হয় যে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি প্রথমে অধ্যক্ষ ফজল স্যারের কাছে যাব। স্যার, এই বর্তমানে যেটা বার্নিং কোশ্চেন যে ভাস্কর্য নিয়ে, বা এই যে একটা অস্থিরতা সৃষ্টি করছে দেশের উন্নয়নের চাকাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরা এরা কারা বা কি এদের উদ্দেশ্য? এতদিনে এটা যে বিষয়গুলো আমরা দেখেছি, এতদিন কিন্তু আগেও কিন্তু ভাস্কর্য ছিল, নতুন কিছু না। বিভিন্ন জায়গায় জাতির জনকের ভাস্কর্য আছে, আমরা প্রতিচ্ছবি আছে, আমরা দেখি, জানি। কিন্তু হঠাৎ করে এই গর্জটার পিছনে একটা অন্য কারণ আছে কিনা, আপনি অধ্যক্ষ ফজল স্যার, আপনি এই বিষয়টা আমাদের জানাবেন। এবং সেই সাথে আমরা দেখেছি যে ইতিমধ্যে কুষ্টিয়ায় একজন প্রধান শিক্ষক ইতিমধ্যে আবারও
মানে তার চাকরি নাই, এমন খুব কষ্টে আছে। আমরা দেখেছি কটিয়াদির সেই মাহবুব সাহেবের আবারও তার বিরুদ্ধে একটা জিডি করা হয়েছে, কমিটির সকল লোকেরা তার জিডি মিথ্যা, সে নাকি মারতে গেছে। শিক্ষকের কোথায় সাহস কমিটির লোকদের মারতে যাবে? তো এই যদি অবস্থা হয়, আমরা শিক্ষকরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি, একটি আপনি ব্যাখ্যা করবেন বা আমাদের উদ্দেশ্যে বলবেন, আমাদের দর্শকদের। অধ্যক্ষ ফজল ইসলাম। জি, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আহ, আহ, শিক্ষামন্ত্রী স্যারের নেটে মনে একটু সমস্যা হচ্ছে, আমরা অধ্যক্ষ ফজল স্যারকে শুনতে পাচ্ছি না। আমরা জি। বিভিন্ন অঙ্গে জানতে পেরেছি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ডাক্তার দীপমণি এমপি মহোদয় কোভিড-19 পজিটিভ হয়েছে। আমি প্রথমেই আমাদের শিক্ষা পরিবারের প্রধান অভিভাবক শিক্ষামন্ত্রী মহোদয়ের সুস্বাস্থ্য এবং কোভিড-19 থেকে যাতে অনতিবিলম্বে মহান আল্লাহ তাআলা তাকে আরোগ্য লাভ করার তৌফিক দান করেন, সেই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সারা বিশ্বব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মৌলবাদের উত্থান হয়েছে। এই আমাদের বাংলাদেশেও আমি সকলকে বলবো না, আলেম ওলামাদের প্রতি সম্মান রেখেই আমি বলবো, আলেম ওলামারা, আমাদের দেশের আলেম ওলামাগণ আমাদের সাধারণ মানুষের কাছে সেইভাবে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন নাই। তাদের তারা ইসলামকে বা ইসলামিক ইসলাম যে শান্তির ধর্ম এবং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, সেটাকে সাধারণ মানুষের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে পারে নাই। তারা বিভিন্নভাবে রাজনৈতিক কর্মকাণ্ড এমন ভাবে চালিয়েছেন, কারণ আমরা সবাই জানি, আমি 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ স্বচক্ষে এগুলো সব দেখেছি, এগুলোতে অংশগ্রহণ করেছি। আমি দেখেছি আমাদের দেশের আলেম ওলামাগণ বিভিন্ন সময়ে এমন ধরনের বক্তব্য উপস্থাপন করে সমাজে, রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছেন, এমনকি অনেক ক্ষেত্রে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করেছেন, যেগুলো কারণে তারা নানাভাবে বিতর্কিত, আলোচিত, সমালোচিত হয়েছেন। অনেক সময় বলেছেন যে নারী নেতৃত্ব হারাম। আমাদের অনেক আলেম ওলামাগণ, শীর্ষস্থানীয় আলেম ওলামাগণ বলেছেন নারী নেতৃত্ব হারাম। কিন্তু আমাদের দেশে আবার যখন তাদেরকে ডাকে বা তাদেরকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করা হয়, বিএনপি জামাত গঠন করেছিল তখন মতিউর রহমান নিজামী, মুজাহিদ, তারা মন্ত্রিপরিষদে যখন অংশগ্রহণ করেছে, তারা মন্ত্রী হয়েছেন, তখন শহীদ মিনারে ফুল দেওয়া জায়েজ। ওনারা কিন্তু ফুল দিয়েছেন জাতীয় স্মৃতিসৌধে, শহীদ মিনারে, কিন্তু যখন অন্যরা দিবে তখন তারা বলবে হারাম। আমাদের আহ একজন শীর্ষস্থানীয় আলেম অল্প কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন, আল্লামা শফি মহোদয়। উনি বিভিন্ন সময় অনেক বিতর্কিত বক্তব্য উপস্থাপন করেছেন। আবার উনি বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন ক্ষেত্রে একমত হয়েছেন, এমনকি কৌমি জননী হিসাবেও আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন চতুর্থ শ্রেণীর বেশি মেয়েদের লেখাপড়া করার ঠিক না, এবং তেতুল নামেও মেয়েদেরকে আখ্যায়িত করেছেন। আমি যে বিষয়টি বলবো, ভাস্কর্য, মূর্তি, প্রতিমা, এগুলো নিয়ে বিতর্ক, তাদের কথা জনগণ গ্রহণ করত। আমি দেখেছি, আমি ময়মনসিংহ আনন্দমোহন কলেজের ছাত্র। ময়মনসিংহ মহিলা টিটি কলেজে সামনে দুটি নারীর উলঙ্গ ভাস্কর্য আছে, সেটা আমরা শুনে থাকি যে ব্রিটিশ আমল। তারা ভাস্কর্য নিয়ে যদি বিতর্ক করতে চায় বা ভাস্কর্য যদি হারাম হয়, এতদিন কেন সেটা ভাঙে নাই? আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা রাতের আধারে চোরের মতো গিয়ে ভেঙে দিচ্ছে, সেগুলো কেন ভাঙে নাই? এতদিন কেন ভাঙে নাই? উলঙ্গ নারীর মূর্তি কেন সেটা নিয়ে কথা বলেন নাই? কেন ভাঙে নাই? যদি এতদিন সেটা নিয়ে তারা কথা বলতো, সেটা ভেঙে দিত, আজকে জনগণ তাদের পক্ষে
দাঁড়াতো বা জনগণ মেনে নিত যে তাদের কথা ঠিক আছে। তারা এই কর্মকাণ্ডগুলো করে থাকেন বিভিন্ন সময়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। আজকে দেশে কোভিড-19 সারা বিশ্বব্যাপী মানুষ বিধ্বস্ত, সারা বিশ্ব আজকে স্থবির, স্তব্ধ হয়ে গেছে। এর মধ্যে এই ধরনের বিষয়াশয় নিয়ে উত্তেজনা তৈরি করা এগুলো অত্যন্ত নিন্দনীয়। যদি তুমি ভাস্কর্যের বিরুদ্ধে বিরোধিতাই করে থাকো, তাহলে চোরের মতো রাতে গিয়ে কেন ভাস্কর্য ভাঙবো? মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তোমরা প্রকাশ্যে, তারা বলেছেন অবশ্য যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, তাদের সাথে বসার অপেক্ষা করতো। আমি একটি বিষয় বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজনীতি জানেন। তিনি ওই শাপলা চত্বর কিভাবে নিয়ন্ত্রণ করেছেন সেটা আমরা জানি। একইভাবে আমার বিশ্বাস সত্যিকারের আলেম ওলামাদের কাছে নিয়ে তাদের সাথে কথা বলে এই বিষয়গুলো জনগণের কাছে সুস্পষ্ট মেসেজ দিবেন এবং এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ কাউকে দিবেন না। আর যারা এই যে কুষ্টিয়াতে ভাস্কর্য ভাঙছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের যাতে এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জন্য তাদেরকে আইনানুগ যাতে শাস্তির ব্যবস্থা করা হয়, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আরেকটা হলো যারা হেফাজতে ইসলাম তারা বারবার বলে থাকেন মদিনা সনদ অনুযায়ী বাংলাদেশ চলবে, তাহলে বাংলাদেশের সনদ আগে, বাংলাদেশের সংবিধান আগে বাতিল করতে হবে। ওনারা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে বা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা আগে করুক, যদি তাদের সেই সামর্থ্য থাকে, যদি সেই ক্ষমতা থাকে। বাংলাদেশের একটি সংবিধান, সংসদে পাশ করা সংবিধান, যে সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র চলছে, সেই সংবিধানকে বহাল রেখে ওনারা বারবার এই কথা কেন বলেন যে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে? যদি মদিনা সনদ অনুযায়ী চলে তাহলে তো সংবিধানকে আগে বাতিল করতে হবে। সেটা যদি ওনাদের সামর্থ্য থাকে বা বাংলাদেশের জনগণ যদি সেই ম্যান্ডেট ওনাদের দেয়, তারপরে এটা ওনারা বলতে পারে। কাজে এই ধরনের উত্তেজনা তৈরি করা বা এই 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 দুঃসময়ে, যেখানে মানুষের জীবন মরণ সমস্যা, যেখানে মানুষ তার, আজকে দেশের শিক্ষক সমাজ কি ধরনের নির্যাতিত অবস্থায় আছে, কি ধরনের নিষ্পেষিত অবস্থায় আছেন, কত শিক্ষক তার ছেলে মেয়ে, তার স্ত্রী পুত্র কন্যা, তার মা বাবাকে নিয়ে বিনা খাওয়ায় একবেলা খেয়ে বসবাস করতেছেন। আমাদের কাছে অনেক তথ্য আছে শিক্ষকেরা কি ধরনের কষ্টে দিনাতিপাত করছেন। শিক্ষা আজকে বাংলাদেশের সকল খাতের চেয়ে শিক্ষা আজকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত। শিক্ষার সাথে যারা জড়িত, আমরা এই শিক্ষার সাথে জড়িত যারা ছাত্র, শিক্ষক, অভিভাবক, বিশেষ করে শিক্ষক সমাজ, কর্মচারী সমাজ আজকে যে কিভাবে দিনাতিপাত করছেন, সেটা এই কষ্ট বলার কোনো জায়গা নাই। অনার্স মাস্টার শিক্ষকদের বা এমপিও শিক্ষকদের সরকার 5,000 করে টাকা দিয়েছেন, কর্মচারীদের 2,500 করে টাকা দিয়েছেন। আজকে যাচ্ছে প্রায় 9 মাস, এই 8-9 মাসে 2,500 টাকা, এগুলো তো ভিক্ষার টাকার চেয়ে অনেক দুর্ভাগ্যজনক। সেই সব দিকে থেকে দৃষ্টি ফেরানোর জন্য রাষ্ট্রে এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয়। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার কন্যা, সেটা আমি, আমরা সবাই জানি রাজনীতি কিভাবে করতে হয়, কারে কিভাবে সামলাতে হয়, কাকে কিভাবে থামাইতে হয়, এগুলো উনি জানেন। আমার বিশ্বাস এটা আগামী 3 দিনের মধ্যে এই বিষয়ে উত্তেজনা সব প্রশমিত হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। আমি এই একটু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা মামুনুল হকের একটা বক্তব্য শুনছিলাম, দীর্ঘক্ষণ ধরে সেটা শুনলাম, একজনে সেটা ভাইরাল হয়েছে, আমি দেখলাম। উনি ওনার দীর্ঘ বক্তব্যে একটি বারও উনি বারবার বঙ্গবন্ধু বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, জাতির পিতা বলেন না। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহকে কিন্তু ওনারা পাকিস্তানের জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিয়েছেন, বা ওনাদের ওনারা যারা যে আদর্শ ধরে বা যে আদর্শ নিয়ে ওনারা উত্তেজনা তৈরি করেন বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন, ওনারা কিন্তু আহ, পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ সেই ব্যাপারে একবারও কথা বলেন না। কিন্তু উনার বক্তব্যের দীর্ঘক্ষণ আমি খুব মনোযোগ সহকারে শুনেছি। উনি যে একটি বারও বঙ্গবন্ধু বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, জাতির পিতা বলেন না। তাহলে এই বাংলাদেশের জাতির পিতা কে, ওনারা সেটা কি ঠিক করে?
এটা তার মানে তারা জাতির পিতা হিসেবে মানেন না। মাদ্রাসায় জাতীয় সঙ্গীত তারা গায় না, কিন্তু মাদ্রাসা তারা কিন্তু আর্থিক সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা, জনগণের টাকা সব নিচ্ছে, সবকিছু করছে। তারা এই সরকারের কাছ থেকে, এই জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে তারা কিন্তু কওমি মাদ্রাসা তাদের টাইটেলের পাশের সনদের সমমানের জি স্যার, মর্যাদা, এমএ আপনার পাশের কাছে সমমান আবার আসবো মর্যাদার অধ্যক্ষ ফজল স্যার। স্বীকৃতি আদায় করে নিচ্ছেন। জি, ধন্যবাদ কাজেই আপনাকে। এই ধর্ম নিয়ে রাজনীতি করা, আপনাকে মানুষকে ধন্যবাদ স্যার, বিভ্রান্ত করা, সুন্দর এটাকে আয়োজন আমি করুন। মনে করি যে এটা প্রশমিত করা দরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে এগুলো নিয়ে খেলতে হয় সেই খেলা জানেন। আমার বিশ্বাস এই খেলা আগামী জি 3 দিনের মধ্যে সমাপ্ত হবে ইনশাল্লাহ। জি জি, ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ সুন্দর আয়োজনের, মানে আমাদের যে সুন্দর এরকম আমাদের যে বক্তব্যটা, আমাদের শিক্ষকরা অনেকেই কমেন্টস করেছে। আহ, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপর নাম বাংলাদেশ। তো বাংলাদেশের উপর আঘাত আমরা সহ্য করব না। আমরা শিক্ষক সমাজ, আমরা যারা আছি দেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন। আমরা সবাই ভালোবাসবো। বঙ্গবন্ধু আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছে রক্ত দিয়ে। এই জিনিসটা মাথায় রেখেই সবাইকে কাজ করতে হবে। আর এই যে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে, শীঘ্রই প্রশমিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। কারণ জননেত্রী শেখ হাসিনা এগুলি কন্ট্রোল করা ভালোভাবেই জানেন। যে আমি মিজান স্যারের কাছে আসবো, যে আমাদের বর্তমানে যে শিক্ষক নির্যাতন হচ্ছে এবং আমাদের জাতীয়করণ বিভিন্নভাবে ত্বরান্বিত হচ্ছে, আপনারা যারা NTRC এর মাধ্যমে নিয়োগ, আপনাদের বদলি হচ্ছে না, এবং সমস্যাগুলি কোথায়, আমরা এই জাতীয়করণ কেন হচ্ছে না? আপনি চাঁদপুর জেলায় শিক্ষক সমিতির সাথে জড়িত, এবং আপনার তৃণমূল পর্যায় থেকে শিক্ষকদের অধিকার তথা জাতীয়করণ করার জন্য দিনরাত পরিশ্রম করছেন। যে মিজানুর রহমান স্যার, আপনার কাছে জানতে চাই যে আমরা এই জাতীয়করণের জন্য বা এটাকে কিন্তু আমরা ওনারা পাকিস্তানের জাতির শিক্ষক পিতা হিসাবে স্বীকৃতি। RC এর মাধ্যমে নিয়োগ, শিক্ষক নির্যাতন বন্ধ করার জন্য আপনাদের NT এর মাধ্যমে যে আপনারা শিক্ষকরা আছেন, আপনারা কিভাবে কাজ করছেন আমাদের একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। নজরুল ইসলাম রনি স্যার, বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং জাতীয়করণের অগ্রদূত, এবং আমার সঙ্গে সংযুক্ত আরো রয়েছেন জাতীয়করণের আরেক কাণ্ডারি, আমাদের পিতৃ সমতুল্য জনাব মোহাম্মদ ফজর আলী স্যার। উনি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ শিক্ষক সমিতি। এবং আরো যুক্ত রয়েছেন জাহিদ হাসান স্যার চাঁদপুর থেকে। ওনাকেও আমার আন্তরিক অভিনন্দন। আমি শুরুতেই শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতির পিতা শ্রেষ্ঠ, জাতির পিতার যে শোকাহত যে বিষয়টি নিয়ে বর্তমানে চলছে, যে মূর্তির যে বিষয় বা ভাস্কর্যের যে বিষয়টা, এটার জন্য আমি অত্যন্ত শোক জ্ঞাপন করছি। যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক এবং রাষ্ট্রদ্রোহী মামলা তাদের জন্য যেন হয়, সেই আশাটা ব্যক্ত করব। এখন আরো শোকাহত হচ্ছি এই কারণে যে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের করোনা পজিটিভ এসেছে। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক, খুব শীঘ্রই উনি যেন আমাদের মাঝে ফিরে আসেন, সেই দোয়া করি। বাংলাদেশ শিক্ষক সমাজের পক্ষ থেকে ওনার জন্য অফুরন্ত শুভকামনা থাকবে, বা ওনার সুস্থতার জন্য দোয়া থাকবে। আজকে স্যার, আমরা যারা NTRC এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, আপনারা জানেন যে এখানে কোনোভাবেই আপনি নিজের ইচ্ছে মতো প্রতিষ্ঠান পাবেন না। মার্কস থাকতে হবে আপনাকে অনেক বেশি, তারপরও আপনি বলতে পারবেন না যে আপনি কোন জায়গা কোন প্রতিষ্ঠানে পড়বেন। আজকে আমরা নওগাঁ জেলার হয়েও আজকে আমাকে চাকরি করতে হচ্ছে নোয়াখালী জেলায়। তো এখন স্যার বিষয়গুলো হচ্ছে যে জাতীয়করণ হলে এই সমস্যাগুলো, বদলি সহ আপনার বাড়ি ভাড়া নেই। আজকে আমাদের বেসরকারি শিক্ষক যে মাধ্যমিক শিক্ষক বিশেষ করে বলবো স্যার, 12,500 টাকায় যে আমরা চাকুরিতে প্রবেশ করেছি, এরপরে আছে আবার 4% কর্তন। তাহলে এখন আমাদের অবস্থাটা কোন জায়গায় যাই দাঁড়াবে স্যার বলেন? আমি ফজর আলী স্যারকে এ বিষয়ে পরবর্তীতে বলার জন্য অনুরোধ করব। এবং দেখেন, একই সঙ্গে যোগদান একই সঙ্গে যোগদান হচ্ছে কি বলে স্যার, আপনার চারুকলা
বা চারুকারু, ধর্মশিক্ষা, শারীরিক শিক্ষা, ইভেন আপনার লাইব্রেরিয়ান, এনারাও 16,000 বেসিকে বেতন পাচ্ছেন। কিন্তু আমরা বিএড শিক্ষক, নন বিএড শিক্ষকরা পাচ্ছি 12,500 স্কেলে। তো এখন স্যার এই এই যে 1,000 টাকা বাসা ভাড়া আর এই 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে আপনি কোন বাংলাদেশের কোন জেলায় থাকতে পারবেন স্যার? বা কোনো গ্রামে কি এই 1,000 টাকায় আমি বাড়ি নিতে পারবো? এই দুঃস্থ নিয়েই যদি আমরা কোন ভাবে যে আপনারা ইয়েতে জড়িত থাকবো স্যার, ক্লাসে যে যাব, যে মনোযোগ নিয়ে, সেখানে তো আমি করতে পারবো না স্যার। মনোনিবেশ যে বিষয়টা, সারাক্ষণ যদি একই চিন্তা থাকে আর্থিক সমস্যা আর্থিক সমস্যা, তাহলে তো আমি মানসিক ভাবে কখনোই প্রফুল্ল থাকবো না। আমাকে তো বেতন দিচ্ছে ঠিক আছে স্যার, কিন্তু সেটা তো পরিপূর্ণতা আনতে পারছি না। আজকে ক্লাসে যখন যাই স্যার, দোকানের সামনে দিয়ে দেখি দোকানদার আমাকে বলে যে স্যার আপনার বাকিটা, তখন কেমন লাগে স্যার বলেন? একজন শিক্ষক হিসেবে আমার মর্যাদাটা কোন জায়গায় দাঁড়ায়? আমি মনে করি স্যার জাতীয়করণই একমাত্র এগুলোর সমস্যার সমাধান। এবং এই যে বদলি, বাড়ি ভাড়া, কমিটি প্রথার যে নির্যাতন, আজকে এই যে স্যার আপনার একটু আগে বললেন যে স্যার কুমারখালীতে, কুষ্টিয়ার কুমারখালীতে প্রধান শিক্ষকের উপর যে নির্যাতন, এর পূর্বে শুনলাম বা দেখলাম যে স্যার আপনার ধামরাইয়ের শিক্ষক, তারপরে দেখলাম যে কটিয়াদীতে। তো এই যে কমিটির নির্যাতন চলছে, এবং একই প্রতিষ্ঠানে দেখেন এখানে কমিটিও দোষী থাকতে পারে, আবার হচ্ছে সহকারী প্রধানরা, সেটা অধ্যক্ষ, সহকারী উপাধ্যক্ষ হতে পারেন, বা আপনার হচ্ছে কি বলে সহকারী প্রধান শিক্ষকও হতে পারেন। এনারা কিভাবে প্রধানদেরকে সরিয়ে দিয়ে নিজেরা ভারপ্রাপ্ত হবেন অথবা নিজেরা প্রধান হবেন, সেই সুযোগটুকু নেওয়ার চেষ্টা করে, যেটা শিক্ষক হিসাবে এর চেয়ে জঘন্য, লজ্জাজনক, নিগৃহীত কাজ আর হতে পারে না স্যার। এখন বিষয়টা হচ্ছে স্যার, আমি প্রধান হব, সেই মানসিকতায় একজন নির্দোষ ব্যক্তিকে, নির্দোষ প্রতিষ্ঠান প্রধানকে সরিয়ে নিজে দায়িত্ব গ্রহণ করব। এর জন্য স্যার দেখেন, আবার এর সঙ্গে কিছু যুক্ত আছে স্যার, যুক্ত বিশেষ করে বলবো আমি, কমিটির কিছু লোকজন থাকতে পারে, সকল কমিটি যে খারাপ তা না, কতিপয় কমিটি এর সঙ্গে যোগ সাজস করে এই কাজগুলো করে। আবার আরেকটা দেখেন, শিক্ষকরা স্যার আজকে দেখেন প্রাতিষ্ঠানিক নির্যাতন হচ্ছে, আবার অনলাইন নির্যাতন আছে দেখেন স্যার, অনলাইনে নির্যাতন হচ্ছে। অনলাইন নির্যাতন, আজকে একজনকে জামাত বিএনপির তকমা লাগানো হচ্ছে, তাকে চরিত্র হনন করা হচ্ছে একদিকে। আবার দেখেন কোন পত্রিকায়, অনলাইন পোর্টালে ঢুকলেই দেখা যায় যে শিক্ষকরা ধর্ষক, শিক্ষকরা বলাৎকার করে, শিক্ষকরা যৌন হয়রানি করে, শিক্ষকরা ইফটিজার। এখন আদালত কর্তৃক প্রমাণিত না হওয়ার পূর্বেই এসব নিউজ করাটা কতটা সমীচীন? হ্যাঁ, উনি করতে পারে, কিন্তু অভিযোগে গ্রেপ্তার একটা শিক্ষক তো মান সম্মান নিয়ে উনি ক্লাসে যায়, যখন দেখবে একটা, এখন তো ইন্টারনেটের যুগ, মানুষ হেডলাইনটা ফলো করে যে এই ঘটনাটা ঘটছে, কিন্তু আদৌ কি সেটা হয়েছে? এটা কারো রোষানলে হতে পারে। আমি পত্রিকা খুললে দেখি ওইটা সামনে চলে আসে। তো এখন বিষয়গুলো যে, এই বিষয়গুলো থেকে অন্তত শিক্ষক সমাজের মানে সামাজিক যে সম্মান, আর্থিক সম্মান তো নেই, আর্থিক তো 12,500, এটা কোনো সম্মান নয়। এরপর সামাজিক সম্মান বা মর্যাদাটুকু পর্যন্ত থাকে না। আমি মনে করি অচিরেই জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ ছাড়া এই সকল কিছুর সমাধান একটা একটা করে, এটা কৌশলে। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য, যে আসলে এই সকল শিক্ষক নির্যাতন, বদলি, বা এই যে বাড়ি ভাড়া, ঈদ বোনাস বা বেতন বৈষম্য দূর করতে হলে জাতীয়করণের কোনো বিকল্প নেই। আপনার কাছে আবার আসবো। আমি জাহিদ হাসান, যিনি আমাদের চাঁদপুর জেলা থেকে সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাই। জাহিদ হাসান, আপনি এখন আনমিউট করে দেন জাহিদ স্যার। জাহিদ হাসান, আমাকে শুনতে পাচ্ছেন? আনমিউট করে। হ্যাঁ, আপনার কাছে আসবো যে আপনারা তো তৃণমূল পর্যায়ে শিক্ষক নেতৃত্ব দিচ্ছেন, এবং আপনার কাছে এখন বার্নিং ইস্যুটা কি, যে আমরা জাতীয়করণ এবং শিক্ষক নির্যাতন বন্ধে আমাদের
মিজান স্যার যে কথাগুলো বলেছেন এই বিষয়ে আপনার মতামত, আমরা কিভাবে ঐক্যবদ্ধ হলে যে জাতীয়করণ মুজিব বর্ষিক ঘোষণা আনতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী আনতেন, কিন্তু আমরা দেখেছি শিক্ষামন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে এবং এটা একটা ভুল বুঝাবুঝির কারণে এখন এটা আমরা কোন দিকে আছি, এবং আপনার অভিমত আপনি ব্যক্ত করেন চাইছেন। জি, ধন্যবাদ স্যার আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। দৈনিক শিক্ষকের কথা ফেসবুক লাইভ ফিজের মাধ্যমে আজকের শিক্ষক নির্যাতন ও জাতীয়করণ এবং সমসাময়িক বিষয়ক আলোচনায় যিনি সঞ্চালনা করছেন, দেশের লাখো শিক্ষকের প্রিয় মানুষ, অনেকটা প্রাণের স্পন্দনও বলা যায়, বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজু ফোরামের সম্মানিত মুখপাত্র জনাব নজরুল ইসলাম রনি স্যার, আমাকে আজকের লাইভে সংযুক্ত করার জন্য আপনার প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকের যারা অতিথি হিসেবে রয়েছেন, যার কথা আমরা প্রায়ই শুনি এবং যিনি বরাবরই একজন শিক্ষক বান্ধব এবং নিজেও তিনি একজন অদক্ষ মানুষ, আমরা অনেক বেশি জ্ঞান গর্ব আলোচনা যার কাছ থেকে শুনে থাকি, তিনি আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ফজর আলী, এবং আজকে অতিথি হিসেবে যিনি আরো একজন অতিথি হিসেবে যুক্ত রয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি নওগাঁ জেলার শিক্ষক নেতা জনাব মিজানুর রহমান স্যার, এবং আমি যতটুকু বুঝতে পারলাম তিনি এমটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত, আমিও এই প্রক্রিয়া আসলে নিয়োগ পাওয়া। আপনাদের যারা অতিথি হিসেবে রয়েছেন তাদের প্রতি ধন্যবাদ, এবং একই সাথে যারা এই মুহূর্তে সারা দেশে বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন এবং পরবর্তীতে যারা আমাদের অনুষ্ঠানটির সাথে সম্পৃক্ত হবেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং শিক্ষক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর নজরুল ইসলাম স্যার রনি স্যার আমার প্রতি যে প্রশ্নটি রেখেছেন আমি সেই আলোকে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করব। আমি প্রথমে একটু পিছনে যেতে চাই, সেটি হলো আমি যতটুকু আমার জানার সুযোগ হয়েছে পড়াশোনা বলি বা আমার দেখার জ্ঞান বোঝার জ্ঞান থেকে, আমি মাধ্যমিক শিক্ষাটাতে একটু যেতে চাই। যেহেতু প্রাথমিক শিক্ষাটা বর্তমানে জাতীয়কৃত সারা দেশে, সেক্ষেত্রে আমি প্রাথমিক শিক্ষাটাকে ধরছি না। মাধ্যমিক শিক্ষাটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি আপনারা অনেকে এই ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান ধারণা রাখেন, সেটি হলো মাধ্যমিক শিক্ষাটি এরকম একটি বঞ্চিত শিক্ষা পর্যায়ের মধ্যে রয়েছে। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। সেটি হলো সরকার আজকে আমরা অনেক জায়গাতে দেখি যে অঞ্চলকে প্রাধান্য দিয়ে অনেক বেশি প্রতিষ্ঠান করছে, যেখানে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য মেডিকেল করছে, আধুনিক মনস্ক করার জন্য বিজ্ঞান প্রযুক্তি করছে, কারিগরি স্কুল করছে। এই চাহিদাটা কিন্তু সরকার নিজে নির্ধারণ করে। আমি অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করছি, আমি সদ্য কিছু বেশি দিন হয়নি আমার শিক্ষক হওয়া, কিন্তু আমি যেটা অনেক আগে থেকে অবলোকন করছি সেটি হলো সরকার বাংলাদেশের এমন কোনো জনগোষ্ঠীকে বেছে নেয়নি যেখানে তারা একটি মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান নিজের তাগিদে করবে। এই দেশের অধিকাংশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো হলো এই দেশেরই যারা অনেক বেশি কিছুটা ধনাঢ্য ব্যক্তি ছিলেন বা শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন, তাদের দিয়ে যাওয়া সম্পদ কিন্তু এই মাধ্যমিক ব্যবস্থা এবং উচ্চ মাধ্যমিক ব্যবস্থা। এটা আমি আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম। অনেক প্রতিষ্ঠান আপনারা নিজেরাও দেখবেন যে সেখানে ওই ব্যক্তির নামেই কিন্তু স্কুল, অধিকাংশ স্কুলগুলো ওনার যিনি করে যান তার নামে, অথবা যিনি করে যান দাতা সদস্যের নামে। বা কিন্তু সরকার আমার এই একটা গুরুত্বপূর্ণ সেক্টরে নিজের তাগিদে কোথাও খুব বেশি প্রতিষ্ঠান করেছে এটা আমি খুব একটা দেখিনি। পরে ভূমিকা নিয়েছে। আমি শুরুটার কথা বলছি, যেখানে একটি নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে ওই প্রতিষ্ঠানগুলো 8-10 বছর ধরে চলে এবং তারপর পরে সরকার সেটিকে এমপিওভুক্তিকরণের মতো একটি প্রক্রিয়া যায়, শিক্ষকদের জন্য সেখানে বেতন ভাতার ব্যবস্থা করে। হ্যাঁ, কিন্তু শুরুটা আমি এখানে যেটি ইঙ্গিত করতে চাচ্ছি যে মাধ্যমিক সেক্টরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় সরকার কিন্তু শুরু করছে না। যেরকমটা মেডিকেল কলেজ করছে, যেরকমটা কারিগরি প্রতিষ্ঠান করছে, যেরকমটা বিজ্ঞান প্রযুক্তি করছে, কিন্তু আমাদের এই সেক্টরটাতে কিন্তু সরকার অন্য মানুষের, সমাজের কিছু মানুষের রেখে যাওয়াতে এসে মাঝখান দিয়ে সম্পৃক্ত হয়ে অবদান রাখার চেষ্টা করছে। আমি এরপরেই যেটি আমাদের সম্মানিত সঞ্চালক রনি স্যার যেটি সামনে এনেছেন, শিক্ষক নির্যাতনের মতো, আসলে আমরা শিক্ষকরা আমরা যেটি দেখে থাকি, বরাবরই যেটি দেখে থাকি বা বুঝে থাকি এমনটি যে আমাদেরকে আসলে সামাজিকভাবে মর্যাদার জায়গাটাতে কিছুটা রাখা হয় বা থেকে থাকি এবং কাগজে কলমে থাকি, মুখে বলাতে থাকি, কিন্তু বাস্তবিক আমাদের শ্রদ্ধা ভক্তি সম্মানের জায়গাটা আসলে দিনে দিনে লোপ পাচ্ছে। আমি এর জন্য শিক্ষক নির্যাতনের প্রেক্ষিতে বেশ কিছু কারণ আমি কিছু স্পষ্ট করতে চাই। সেটি হলো যেটি বরাবরই ঘটে থাকে, সেটি হলো যে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি নামে যে
বিষয়টি একটি বিষয় আছে, যারা সম্পৃক্ত থাকেন তাদের কর্তৃক শিক্ষকদের প্রতি নির্যাতনের বা বরাবরই বিভিন্ন প্রক্রিয়ায় শিক্ষক হ্যারাসমেন্ট হওয়ার যে বিষয়টি, সেটি আমাদেরকে খুব ব্যথিত করে। আরেকটি যারা এরপরে কমিটির পরে যেটা থাকে সেটা হলো স্থানীয় রাজনীতির একটা অনেক সময় আমরা প্রভাব দেখে থাকি। আমার দেখা মতে স্থানীয়দেরও একটা নেতিবাচক অনেক সময় প্রতিষ্ঠানের উপরে তারা তখন বেমালুম ভুলে যায় যে এই মাধ্যমিক এই প্রতিষ্ঠানটি একটি সামাজিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। স্থানীয়দের অনেক সময় নেতিবাচক আচরণও শিক্ষক নির্যাতনের কাছে নিয়ে আসে। এরপরে যেটি কারণ বলে আমি মনে করি সেটি হলো আমাদের শিক্ষকদেরই একটি অন্তঃকন্দল থাকে। আমরা পাশাপাশি চেয়ারে বসি, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে আসলে আমরা খুব বেশি অনেক সময় আন্তরিকতার পরিচয় দিতে পারি না। সেই না দিতে পারার কারণটার প্রেক্ষিতেই অনেক সময় অন্যরা সুযোগ নিয়ে আমাদের মতো শিক্ষকদের বা দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বা সহকারী প্রধান বা অধ্যক্ষ বা যে কোনো সহকারী শিক্ষকদের উপর সেটা একটা নির্যাতনের আকারে চলে আসে। সর্বশেষ যে বিষয়টি আমি বলবো সেটি হলো একজন শিক্ষকের, আমরা এতক্ষণ যেই নির্যাতনের কথা বলছি সেটি হয়তো ফিজিক্যালি হতে পারে, কিন্তু আরেকটা বিষয় আমাদের মিজানুর রহমান স্যার যেটি একটু বলে গিয়েছে, ইঙ্গিত করে গিয়েছেন, তার সাথে আমি যোগ করে বলছি, একজন শিক্ষকের আর্থিক দৈন্যদশা সেটি আসলে একটি মানসিক, যিনি সারাক্ষণই তার আর্থিক দুরবস্থার কথা ভেবেই চলেন। একজন শিক্ষক তার পারিশ্রমিক অনুযায়ী, শ্রম অনুযায়ী যদি পারিশ্রমিকটা সেই অনুপাতে না পান বা তাকে প্রতিনিয়ত ভেবে যেতে হয়, এই যে আর্থিক দৈন্যদশা এটি একটি মানসিক নির্যাতন আমি বলবো, যেটির জন্য হয়তো এতক্ষণ যে কারণগুলো বলে গেলাম যে কমিটি, স্থানীয় জনগণ বা রাজনীতি অন্তরে কোনোটাই দায়ী নয়, সেখানে এই আর্থিক যে দৈন্যদশাটি শিক্ষকদের জন্য রয়েছে এবং বরাবরই এই বিষয়টি একজন শিক্ষককে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কিংবা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর একটি মানসিক যন্ত্রণার মধ্যে রাখে, এর চেয়ে বড় নির্যাতন আমার মনে হয় আর হতে পারে না। এই বিষয়টির জন্য আমি মনে করি রাষ্ট্র আজকে স্বাধীনতার আপনার কাছে আবার আসবো। এখানে আমরা পেয়ে গেছি আপনাদের যে মূল বক্তব্য, দুজনেই মিজানুর রহমান এবং জাহিদ হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ। যে মূলত আসলে আমরা শুধু এখন যে নির্যাতন শারীরিকভাবে না, মানসিকভাবে আমরা সকল শিক্ষকই মানসিক নির্যাতনের মধ্যে দিনপাত করছি, এটা বাস্তবতা। যেমন আমাদের মিজানুর সাহেব বলেছেন 12,500 টাকা, এটা 11তম গ্রেডে 12,500 টাকা আসলে তাদের এই সামান্য বেতন, এবং চারুকারু, ধর্ম, লাইব্রেরিয়ান তাদের বেতন 16,000। সেখানে সরকার একজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, 11তম গ্রেডটা হলো একটা শাস্তিমূলক গ্রেড, বিএড ছাড়া তাদেরকে একটা করা হয় এবং 5 বছর বা 3 বছরের মধ্যে বিএড করে নেওয়ার কথা বলা হয়। এবং আমি অনুরোধ করবো আজকের লাইভ থেকে যে সকল শিক্ষক যারা শিক্ষক হতে চান, যারা অবশ্যই বিএডটা করে নেওয়া ভালো। এবং কোথায় বিএড করবেন, অনেক জায়গায় যেমন দারুল ইহসান থেকে ভুয়া সার্টিফিকেট দেয়, বা যেখানে কেনা যায় এরকম না, লেখাপড়া করে প্রকৃতপক্ষে বিএডটা ব্যাচেলর অফ এডুকেশন কিছু শিক্ষার আছে, কিভাবে শিক্ষকতা করা যায়, তাদের আচরণ কি হবে। যেমন মিজান সাহেব এখানে বলেছেন প্রধান শিক্ষকদের নির্যাতনের কমিটি যেমন আছে, সহকারী প্রধানের ভূমিকা আছে, আমরা পর্যালোচনা করে পেয়েছি। সেখানে প্রধান শিক্ষকরা সবসময় তটস্থ রাখে হেডমাস্টারকে কখন বিদায় করবে, কখন ওই পদে বসবে, এমনটি আমরা সারা দেশের একটা জরিপের উপর আমরা পেয়েছি। এবং তারা ওভারলুক করে অনেক কিছু করতে চায়, এবং কিভাবে হেডমাস্টার দ্রুত ব্যাক করে আবার কমিটি ম্যানেজ করে ওখানে বসবে। সেই জন্য আমরা এই লাইভ থেকে দাবি জানাই যে সরকারের কাছে যে সকল নিয়োগগুলি আসলে মানে সরকারিভাবে সকল নিয়োগগুলি, বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগগুলি সরকারিভাবে দেওয়া উচিত আমি মনে করি। আর এই যে এখানে বিএড স্কেলের কথা বলা হচ্ছে, বেতন বৈষম্য, যেটা জাহিদ সাহেব বলেছেন যে বেতন এতই নগণ্য যে সাধারণ শিক্ষকরা তারা নিজেদেরকে মানসিকভাবে খুব ছোট মনে করে। তো সেই ক্ষেত্রগুলি নিয়ে আমি অধ্যক্ষ ফজল স্যারের কাছে আসতে চাই যে আমরা কি ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার একটা প্রক্রিয়া এগিয়েছিলাম। ইতিমধ্যে উনি কোভিড-19 আক্রান্ত হয়েছেন। আমরা আজকে দেখেছি পেপার পত্রিকা, আমরা সংগঠন থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা দোয়া কামনা করি, মাননীয় শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনা করি যেন উনি আমাদের মধ্যে আবারও সুস্থ হয়ে পেয়ে আমাদের সমস্যার সমাধান। অধ্যক্ষ ফজল স্যার, আপনার কাছে যাব। আমাদের জাতীয়করণের আপনি একটা বাজেট বই তৈরি করেছেন, বিভিন্ন জেলায় কিন্তু আমরা ডাকা ছেড়ে দিয়েছি, ডাকে অনলাইনে আমরা দিয়েছি, ইমেলেও
আমি কিন্তু কয়েক শত কপি আমি ইমেলে তাদের থেকে যা পাইছি আমি দিয়েছি। বিভিন্ন জেলায় আমি যারা পেয়েছি এবং এটা বিভিন্ন জেলায় তারা মোটরসাইকেল নিয়ে দিচ্ছে এবং ব্যাপক সারা। এবং সেখানে কিন্তু মাধ্যমিক শিক্ষাটাকে আমরা গুরুত্ব দিয়েছি। অনেক শিক্ষক বন্ধুগণ তারা উচ্চ মাধ্যমিক ডিগ্রি পর্যায়ে অসুবিধে না। এখানে সরকার যেখানে মাননীয় শিক্ষামন্ত্রী একটি চ্যানেলে বলছিলেন সকল শিক্ষক জাতীয়করণ করা জাতীয়করণ করা দরকার, সেটাই কিন্তু আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ বক্তব্য শুনেছি। সেখানে সরি আমার একটু ঠান্ডা লাগছে। তো আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মানে প্রধানমন্ত্রী কিন্তু উনি বলেছেন শিক্ষা ব্যবস্থা, যারা এই বক্তব্যটা অনলাইনে আছে দেখবেন, সেখানে উনি কিন্তু বলেছেন অনেক প্রতিষ্ঠানের ছাত্র নাই, শিক্ষক অবকাঠামো নাই। উনি কিন্তু একবারও বলেন না যে জাতীয়করণ হবে না, পুরোটা তো দরকার নেই, আস্তে আস্তে হবে। বঙ্গবন্ধু 1973 সালে 37,000 প্রতিষ্ঠান জাতীয়করণ করেছিল, তখন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ ছিল। সেখানে কিন্তু দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু কত বড় পুলিশ দিয়েছিল, কত কত একজন মহান ব্যক্তিত্ব ছিল। বেঁচে থাকতে আমাদের জাতীয়করণ আন্দোলন মানে প্রধানমন্ত্রী আন্তরিক। আমার শিক্ষকদের মধ্যে আমরা কেউ কেউ কিন্তু বিরোধিতা করেছি। দেখেন আমি জাতীয়করণ করলাম, জাতীয়করণের কথা বলি, অধ্যক্ষ ফজলুল স্যার বা মিজান জাহিদ স্যার করলে একটা ফ্যাকারি ব্যবহার করে বিএনপি বানানোর চেষ্টা করা হয়েছে এবং জামাত বিএনপি বানায় বিভিন্ন কালার দিয়ে মোবাইল বানানো কত কিছু। অথচ এগুলি একটা হীন মানসিকতার পরিচয় আমি মনে করি। এগুলি ফ্যাকারি ব্যবহার। তো এটা আগে ছিল না, এখন তার সুযোগ। যাই হোক, আমরা ওনাদের শুভ বুদ্ধি উদয় হোক। আসলে আমাদেরকে নিয়ে শিক্ষক নিয়ে খেলা চলছে। মনে প্রাণে যদি চাও হতো তাহলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ঘোষণা করা মুজিব বসে কোনো ফ্যাক্টর নেই। মাননীয় প্রধানমন্ত্রী সেটা করবেন, আমরা বিশ্বাস এখন সেই জায়গাটা কিন্তু আমাদের বিশ্বাস আছে। অধ্যক্ষ ফজল স্যার, আপনি আমাদেরকে এই বিষয়গুলি যে দুজন যে বক্তা বললো অনেকগুলি সমস্যা আপনি জেনেছেন, এই বিষয়গুলি আপনি একটু ব্যাখ্যা করবেন যে আমাদের এখন কোন লাইনে আগানো উচিত জাতীয় বিষয়, এবং আমরা শিক্ষক নির্যাতন বন্ধ করতে পারি, একটু বলবেন। জি, ধন্যবাদ আমাকে আরেকবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি এখানে একটা বিষয় বলবো, এখানে কয়েকটা বিষয় আসছে। আমাদের দুইজন নবীন তরুণ শিক্ষক নেতা, তাদের সাফল্য কামনা করছি। আমি প্রথমে একটা জিনিস বলবো, আপনি বারবার বলছেন, আমাকে ফোন করে আজকে সকালেও বলেছেন যে আপনার বিরুদ্ধে ফেক আইডি ব্যবহার করে আপনার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি এই জাতীয়করণ, শিক্ষার জাতীয়করণ আন্দোলনকে এগিয়ে নেওয়া অনেক দূরে এগিয়ে নিছেন, বা এই কর্মকাণ্ড নিয়ে আপনি সোচ্চার হওয়ার পর বা শিক্ষকদের মনের প্রাণের নেতা হয়ে গেছেন এখন, সেই জন্য কি আপনার বিরুদ্ধে বিএনপি জামাত আপনাকে এখন বানানো হচ্ছে, না আগে কখনো বানানো হয়েছিল? আমি যতদূর জানি আগে কখনোই এই ধরনের ব্লেম দেওয়া হয় নাই। এখন যখন নাকি আপনি জাতীয়করণ আন্দোলনকে, শিক্ষার জাতীয়করণ আন্দোলনকে বেগবান করেছেন এবং এটা সংসদ পর্যন্ত নিয়ে গেছেন, আমি আপনাকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি। জাতীয়করণের জন্য বাজেট প্রণয়ন করে দিয়েছি বিভিন্ন তথ্য সূত্র থেকে নিয়ে, এবং সেটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত জাতীয়করণের একটা রূপরেখা তৈরি করে দিয়েছি, এবং এখানে যে সরকারের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় হবে না সেটাও সুস্পষ্ট করে দিয়েছি। এরপরেই শুরু হয়েছে আপনার বিরুদ্ধে নানা প্রকার মিথ্যা অপপ্রচার। এটা আমি মনে করি এটা আপনার শঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই, বা এতে আপনি মানসিকভাবে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। কারণ হলো আপনি তো সাধারণ শিক্ষকদের বা শিক্ষকদের মনের মানুষ হয়েছেন। ওই দু একজনে কে বিরোধিতা করলো, কে বিভ্রান্তি ছড়ালো, এতে একটা কথা আছে যে যদি আপনার বিরুদ্ধে দেখা যায় যে অনেকেই কথা বলার চেষ্টা করছে বা আপনার বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে, তাহলে মনে করা যায় যে আপনি হয়তো কিছু ভালো কাজ করতেছেন। আমি ধরে নিব সেটা আপনি করতেছেন, এবং জাতীয়করণ ইনশাল্লাহ হবে। এবং জাতীয়করণের জন্য প্রস্তাবনা, যে বাজেট পরিক্রমা বা যে সুপারিশমালা বা যে ফ্রেম তৈরি করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এমনকি সংসদ পর্যন্ত পৌঁছে দিয়েছি, সেটাই বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত কেউ এটা করতে পারে নাই। এটাই হয়তো অনেকের গা জ্বালা তৈরি হয়েছে বা অনেকের
গদি নষ্ট হয়ে যাওয়ার বইয়ে আতঙ্কে আছে। এখন লক্ষ শিক্ষকের বা কোটি কোটি শিক্ষার্থী এবং অভিভাবকের মনের কথাটি নজরুল ইসলাম রনি সাহেব মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেই জন্য নজরুল ইসলাম রনির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার প্রপাগান্ডা হবে, এটা কোনো বিষয় না। এটা নিয়ে আপনার মন খারাপ করার কোনো কারণ নেই। আপনি শিক্ষকদের জন্য কাজ করছেন, অন্য কিছু না। আপনি জাতীয়করণ নিয়ে কাজ করছেন, আপনার এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। বরং আমি জানি আপনার প্রত্যেকদিন প্রচুর টাকা পকেট থেকে খরচ হয়। আমার যেটা হয় আমি এটা বলতে চাচ্ছি না। এই বই তৈরি করে দিয়েছি সম্পূর্ণ আমার নিজ খরচে, সেটাও আপনি সব জানেন, এবং সেটা ছড়িয়ে যাক সারা দেশের মানুষে, এবং সেটা দেখো যে শিক্ষা মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত জাতীয়করণ করতে এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তই যথেষ্ট, এবং এই জাতিকে সঠিক দিক নির্দেশনা বা এই এসডিজি 4 বাস্তবায়নের জন্য বা 41 সালে উন্নত বাংলাদেশ গঠনের জন্য এই শিক্ষাকে একমুখী বা সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা জরুরি। আমাদের দুইজন নবীন যে দুইজন শিক্ষক যে বিষয়গুলো শিক্ষকদের অত্যন্ত খেদুক্তি তারা করেছেন, সেটা দু একটি বিষয় আমি বলবো। জনাব নজরুল ইসলাম রনি একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমি একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আমি যে প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ সেটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক সরাসরি পরিচালিত এবং প্রতিষ্ঠিত। ঢাকা বোর্ডের চেয়ারম্যান এই প্রতিষ্ঠানটির পদাধিকার বলে গভর্নিং বডির সভাপতি। এখানে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি নিয়ে কোনো প্রকার সমস্যা ঝামেলা নেই, কারণ বোর্ডের চেয়ারম্যান এক অত্যন্ত বিজ্ঞ এবং শিক্ষিত মানুষ থাকেন, এবং একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন, উনি জানেন কিভাবে প্রতিষ্ঠান চালাতে হয়। কিন্তু সারা দেশের চিত্র ভিন্ন। এখানে বহু প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা হয়। আমি এই প্রতিষ্ঠানটি প্রায় 20 বছর প্রায় হয়ে যাচ্ছে আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। বহু অধ্যক্ষ, বহু প্রধান শিক্ষকের সাথে নিয়মিত আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়। অনেকের সুখ দুঃখে তারা হয়তো আমার সাথে যোগাযোগ করে, শেয়ার করে, আমিও করি। এখানে আমি একটা বিষয় বলবো, যারা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা সহকারী অধ্যাপক বা প্রভাষক বা উপাধ্যক্ষ, সকলের উদ্দেশ্যে বা কর্মচারীদের উদ্দেশ্যে আমি একটা বিষয় বলবো, যেটি সারা দেশের চিত্র। অধিকাংশ প্রতিষ্ঠান প্রধানদের হাত পা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কাছে বাধা, তারা কোনো কথা বলতে পারেন না। দেশের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের বা এই ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে আপনারা একজনে স্পষ্টতই বলেছেন যে প্রতিষ্ঠানগুলো হয়েছে বিভিন্ন ব্যক্তির উদ্যোগে, একক প্রচেষ্টায় বা এলাকা ভিত্তিক যৌথ প্রচেষ্টায় তাদের জমি, বিভিন্ন শ্রম, তাদের আদর্শ বাস্তবায়নের জন্য বা এই বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য, জাতিকে শিক্ষিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এবং তারাই ওই সময় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির দায়িত্ব পালন করতো প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য, প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের, শিক্ষার্থীদের সাপোর্ট দেওয়ার জন্য। বর্তমানে তার উল্টা চিত্র আমরা পাকিস্তান আমলে দেখেছি, এমনকি বাংলাদেশ আমলের প্রথম দিকে দেখেছি। শিক্ষা প্রতিষ্ঠানের কোনো নির্বাচনে কোনো পোস্টারিং হতো না, কোনো প্রকারের অর্থ খরচ বহু দূরের কথা। 2-4 জনের বা 2-4 জায়গায় মানুষ গিয়ে বরং সেই বাড়িতে খেয়ে আসতো, সেই গ্রামে চা পানি খেয়ে আসতো বা খাবারও খেয়ে আসতো। এখন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে আসার জন্য লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচ করে আসে, এবং এগুলো ইউনিয়ন পরিষদ বা রাজনৈতিক টাকা কামানোর ক্ষেত্রে পরিণত হয়েছে। সরকার যেখানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মূল বেতনের 100%, যদিও 10% কেটে নিচ্ছে, সেটা বাদই দিলাম, দিচ্ছে নামে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে। এক সময় এগুলো কিছু ছিল না। এখন সরকারের অনতিবিলম্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য অনতিবিলম্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব সরকারের নিজের হাতে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি প্রথা বা এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, এই কনসেপ্ট থেকে বের হয়ে না আসলে দেশের শিক্ষাকে বের করে আনা সম্ভব না। আজ যে শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে অনেক প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা বেশি। এগুলো কারা করেছে? এই প্রতিষ্ঠানগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে চলছে?
আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনে থাকি, দেখে থাকি, এটা হয়তো পূর্ণ সত্য বা আংশিক সত্য হতে পারে, যে 60,000-এর অধিক শিক্ষক আছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাল সার্টিফিকেট নিয়ে চাকরি করতেছে। তাহলে এদেরকে ধরা হচ্ছে না কেন? এগুলো সবকিছু সকল এই এনটিআরসি আজকে রিট, কালকে মামলা, বদলি, এমপিও করতে ধাপে ধাপে কাগজ, আরো কাগজের সাথে রঙিন কাগজ, ছোট ছোট রঙিন কাগজ খামে ভরে দিতে হয়। এগুলো সব বন্ধ করার একমাত্র উপায় হলো শিক্ষাকে সরকারের একক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসা। তার প্রথম ধাপ হলো জাতীয়করণ। জাতীয়করণ করা ছাড়া এগুলো এই কোনো সমস্যায় সমাধান করা সম্ভব না। নানা প্রকার ফাঁস জালে পুঁটি মাছ যেভাবে আটকে যায় সেইভাবে আটকে যাচ্ছে শিক্ষা। এইভাবে দেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব না। আমি নবীন শিক্ষক যারা, 1 মিনিট, নবীন শিক্ষক যারা, তাদের কাছে অনুরোধ করব, জাতীয়করণ হবে ইনশাল্লাহ, কিন্তু আপনাদের কাজ করতে হবে। জাতীয়করণ হওয়ার পূর্ব পর্যন্ত এলাকা ভিত্তিক সাংগঠনিকভাবে শিক্ষক সংগঠনগুলো আপনারা শক্তিশালী করেন। যেখানেই অন্যায়, অবিচার, নির্যাতন হবে ঐক্যবদ্ধভাবে আপনারা মোকাবেলা করবেন এবং কেন্দ্রে যোগাযোগ করবেন। কেন্দ্র থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার সেটুকু মন্ত্রী মহোদয়ের সহযোগিতা নিয়ে, ডিজি সচিবদের সহযোগিতা নিয়ে, বোর্ডের চেয়ারম্যানদের বা ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে গ্রাসরুট লেভেলে এটা সহযোগিতা করা হবে, করা হচ্ছে। আরো আপনাদের সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, হাতে হাত ধরে শক্তিশালী সংগঠন আপনারা তৈরি করুন। জাতীয়করণের জন্য এটা প্রয়োজন, নিজেদের রক্ষার জন্য প্রয়োজন। এই কাজটি এখন আপনাদের দায়িত্ব হয়ে পড়েছে, আপনারা এটা করবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার, আপনার অনেক চঞ্চল এবং সুন্দর মতামতের জন্য। যে বিষয়টা আপনি জানতে চেয়েছিলেন যে আমরা যখন 5 অক্টোবর শিক্ষক সমাবেশ দিয়ে এলাম যে বিশ্ব শিক্ষক দিবসে, তখনই আমার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু হয়। একটা ফ্যাকারি ব্যবহার করা হয় বাংলাদেশের বিটিএ, পরবর্তীতে মামলা হয়েছে এবং তদন্ত, অনেকে নাম আসছে, কিন্তু ইচ্ছে করে তাদের ইজ্জতের দিকে চেয়ে আমরা অ্যারেস্ট বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিইনি। এবং সেদিনও আমরা সব প্রমাণ হাতে পেয়েছি। আমরা গতকালও দেখেছি যে গাইবান্ধা গোবিন্দগঞ্জের একজন অধ্যক্ষের নাম, আসলে সেটাও ফ্যাকাইনি। তো যাও, এগুলি করে লাভ নেই। মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে তৌফিক সাপুন দিয়ে আমাকে এই অনুষ্ঠান ঠেকানোর জন্য অনেক কিছু ষড়যন্ত্র করেছে। এটা কিছু যারা আপনারা নিজেরা বোঝেন, যারা জাতীয়করণ বিরোধীরা, যারা জাতীয়করণ চায়, তারা চেয়ার থাকবে না, পদ পদবি থাকবে না, এই সমস্ত কথাগুলি বলে দেখেই কিন্তু ভাবছে আর কেউ বলে না, একমাত্র আমি বলি, যেটা বাস্তব সত্য আমি সেটা বলি। এই সমস্ত করে আমার কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা সত্য পছন্দ করেন, উনি দুর্নীতিবাজ পছন্দ করেন না। আজকে দেখা গেছে কি তারা বিএনপির সাথে মিল দিয়ে, বিএনপি না তার 3 মাসের ভিতরে কল্যাণ অবশ্য টাকা দেয়, অথচ অন্যরা কিন্তু আজকে 7-8 বছর ধরেও পায় না। কত কষ্টে চিকিৎসার টাকার অভাবে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। তো এইভাবে আমাদের যে বিষয়টা আপনার আলোচনা থেকে অধ্যক্ষ বলেছেন, স্যার আমরা বুঝতে পারলাম যে অনেক সাধারণ শিক্ষক আমার বলে হেডমাস্টার জাতীয়করণ চায় না। আমি মনে করি সাধারণ শিক্ষকরা যদি জেগে ওঠে, সেখানে প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, যেটা স্যার বলেছেন হাত পাওয়া, আসলে তাই ম্যানেজিং কমিটির বাইরে যাওয়ার কোনো মানে সুযোগ নেই হেডমাস্টার বা প্রিন্সিপালদের। কাজে সাধারণ শিক্ষকরা যদি অপরাধ করে ব্যবস্থাটা কিন্তু নিবে হেডমাস্টার, এবং সভাপতি ও ম্যানেজিং কমিটি কিন্তু সরাসরি সাধারণ শিক্ষকদের ব্যবস্থা নিতে পারে, আর হেডমাস্টার ব্যবস্থা নিবে কমিটির সভাপতি। তাহলে বুঝতে পারেন প্রধান শিক্ষকদের দোষ দিয়ে কোনো লাভ নেই। এবং আমি মনে করি কোনো প্রধান শিক্ষকই জাতীয়করণের বিরোধী না। এখন যেমন 4% কর্তন করা হলো, এটার পিছনে পিছনে বিভিন্ন ভাবে তাদেরকে দেখবেন যে সেখানে অবসরপ্রাপ্ত শিক্ষকরা আছে, তাদেরকে বিভিন্ন প্রলোভন কলা শিলা ঘুরে গেছে। আপনার এখানে আমাদেরকে বোকা বানায় রাখছে, নাকি যারা 4% কর্তন করলো, অতিরিক্ত কোনো সুবিধা দিতে পারলো না। যেখানে 75 মাসে দেওয়ার কথা সেখানে 60 মাস দেওয়া হচ্ছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী টাকা দেওয়া হলো সরকারি ব্যাংকে রাখবে, সেটা বেসরকারি ব্যাংকে রাখি 18% সুদ না মানে ই হচ্ছে, আর দেয় আমাদের কত পার্সেন্ট, এগুলো ক্লিয়ার নাকি? তা সেখানে আজকে আমাদেরকে জিম্মি করা হচ্ছে, আমরা বোকার মধ্যে ঘুরছি। এটা অনেক হয়তো প্রধান শিক্ষকরা মাইন্ড করবেন। আজকে শিক্ষকরা যে চাকরিচ্যুত হচ্ছে বেশিরভাগই দেখবেন প্রধান শিক্ষক, কারণ প্রধানরা সহকারী শিক্ষকদের ওরকম বড় ধরনের অপরাধ না থাকলে চাকরিচ্যুত করে না। এবং অনেক শিক্ষক আমাকে ফোন করে তাদের বিএড এর সুযোগ সুবিধা দেয় না। অবশ্যই প্রধানদের সাথে সুসম্পর্ক রেখেই কিন্তু
এই কাজগুলি করতে হবে। অনেক সহকারী প্রধান হেডমাস্টার মানতে চায় না, বেয়াদবি করে, অথচ তারা ভুলে যায় যে প্রশাসনের একটা অংশ, স্যারকে সহযোগিতা করে একটা পরিবারের মতো কাজ করতে হবে। আজকে আপনি যদি আপনার দায়িত্ব সঠিকভাবে না করেন, আপনার দায়িত্ব সঠিকভাবে করে ভালো ফলাফল দিয়ে আপনার পেশাগত অধিকার জাতীয়করণের জন্য আন্দোলন করবেন। আজকে দেখেন অনার্স মাস্টার শিক্ষক একজন লিখছেন এখানে কমেন্টসে যে জাতীয়করণ অনার্স মাস্টারদেরকে এমপিভুক্ত করে ভিক্ষা দেন। আমি ভাষাটা ভিক্ষা কেন হবে? এটা আপনার অধিকার। এমপি 28 বছরের এমপি পান নাই। আর অনেক শিক্ষক নেতৃত্ব ছিল, কলেজ শিক্ষক সমিতি, বিশ্ব সমিতি, তারা কোনো সংগ্রাম করে কথা বলে নাই। নতুবা আজকে জেগে যেমন উঠেছেন অনার্স মাস্টাররা, আগে জেগে উঠলে আর অনেক আগে হতো। তবু এই সরকারকে ধন্যবাদ, অনেক কিছু দিয়েছে আমাদের। এখন আমাদের কিছু বৈষম্য আছে এবং জাতীয়করণ এখন দাবি মুজিব বর্ষকে আলোকিত করতে, সেটা আমরা দাবি করছি। এর বিরুদ্ধে যারা কাজ করছে তারা ব্যক্তিগত স্বার্থকে তারা জলাঞ্জলি দিতে চায় না, নিজের স্বার্থে এটাকে আসলে চায় না এবং কখনোই চাবে না। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী কে নিয়ে কোন শিক্ষক সংগঠন মার্চে হোক, যখনই একটা বড় সমাবেশ করবে, আমরা আমাদের দাওয়াত দেওয়া লাগবে না, বলা লাগবে না, কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি। আমরা জনতা শেখ হাসিনার কাছে আমরা চলে যাব। কিন্তু আমার মনে হয় আমরা 10 বছর 11 বছর দেখি নাই শিক্ষকদের দাবি নিয়ে কোন শিক্ষক নেতা কথা বলতে। একজন নিজেকে অনেক বড় বড় আওয়ামী লীগের দাবি করে, অনেক বড় শিক্ষক নেতা দাবি করে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে সচিবকে নিয়ে শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার জাতীয়করণের প্রস্তাব দিতে পারে নাই। আমার এই বাংলাদেশ শিক্ষক বাসিস অধ্যক্ষ প্রফেসরের নেতৃত্বে বাজেট বই তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রী 10টি বই উপহার দিয়েছি, শিক্ষামন্ত্রীকে অনলাইনে দিয়েছে এবং অনেকে আমরা দিচ্ছি। আজকে এই জন্য মাথা খারাপ হয়ে গেছে, কারণ সংসদে কথা উঠে গেছে। সংসদে যেহেতু কথা মহান সংসদে উঠেছে, তার একটি কুল কিনার কিন্তু হবে, জানুয়ারিতে আপনারা দেখবেন। কাজে হতাশ হওয়ার কিছু নেই, আপনাদের মনোবল চাঙ্গা রাখতে হবে, সাহস থাকতে হবে। কারণ বিজয়ের পতাকা ছিনতে হলে জাতীয়করণের বিজয়ের পতাকা সাহসী হতে হবে। সময় লাগলেও এখান থেকে ফিরে আসা যাবে না, কারণ আমরা মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা। আমাদেরকে সেই বুলেট মুখে গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে জনতা শেখ হাসিনা কিন্তু আন্দোলন পছন্দ করেন। আপনি ঘুমিয়ে থাকবেন, আপনাকে জাতীয়করণ ঘরে দিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী। তার সামনে বঙ্গবন্ধু শিক্ষা দর্শন 72 সূত্র ধারায় আছে, অবৈতনিক শিক্ষা তথা জাতীয়করণ করবেন হতে আছে। সেখানে স্তরে স্তরে জাতীয়করণ পুঁজির আইন করে বাস্তবায়ন করতে হবে। আপনার সেই 48 বছর কিন্তু আজকে বঙ্গবন্ধু শিক্ষা দর্শন বাস্তবায়ন হয়নি। এর ভিতরে গভীর ষড়যন্ত্র আছে। এই গভীর ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিবে শিক্ষক সমাজ। শুধু সময়ের অপেক্ষা, কারণ দেশে এখানে অস্থিরতা। এই দুই সময় আমরা মাঠে যেতে পারছি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসার জন্য আজকের এই টক শো করি, সবসময় করি আমরা। এই যে আপনি দেখেন 5 অক্টোবর শিক্ষক সমাবেশ, লক্ষাধিক শিক্ষক ছিল এবং এর আগে 9 মার্চ কিন্তু আমরা অবস্থান ধর্মঘট করেছি। আমরা ফেসবুক না, একটি অনলাইন পোর্টাল, যেখানে মিজান সাহেব বলেছেন যে এখানে অনেক দৈনিক বা অনলাইন পোর্টালে শিক্ষকদের আগে দর্শনের তাদের নায়ক বানায় শিক্ষকদের, অথচ এটা ওভারলোক করলেও পারত অন্যভাবে। এর কারণ কি জানেন? এরাও আসলে ওই অনলাইন পোর্টাল জাতীয়করণ চায় না। কারণ আপনি যদি জাতীয়করণ হয়ে যায়, আপনি অনলাইন, teachers will have no time to read out the online portal. Teachers should be busy with their studies, with themselves, with their family. আজকে কেন আমরা কেন অনলাইন পোর্টালে বসে থাকবো? কেন লাইভ টক শো করবো বলেন? এই সময় আমরা স্টাডি করতে পারতাম, গবেষণা করতে পারতাম, আমরা আমাদের ছেলেমেয়ের লেখাপড়া করাতে পারতাম, আমাদের সন্তানের টেক কেয়ার করতে পারতাম। এই সে অনলাইন পোর্টাল এমপু স্যারের খবর আগে দেয়, দেখবেন স্মারক ভুল স্মারক দেয়। আমি মিলাইছি, আমি রেকর্ড, আমি প্রিন্ট আউট করে রাখছি। শিক্ষা ভবনের স্মারক দেওয়ার আগে একটা আগে স্মারক দিয়েছে, কোনো মিল নাই, সেটা দিয়ে ডিজনার হয়েছে, আমাদের বিল দেয় না। আবার আমাদের শিক্ষা ভবন থেকে স্মারক যেটা ওটা নিয়ে দেখছে, আমার কাছে আছে ডকুমেন্টস। আমি কোনো ওই অনলাইন পোর্টালের নাম বলতে চাই না। তারা আমাদেরকে তথাকথিত শিক্ষক নেতা বলে। আজকে আমরা যেটা বাস্তব সেটাই কিন্তু বলি, আমরা ক্রেডিট নিতে চাই না। আমরা কিন্তু শিক্ষকদের জাতীয়করণের দাবি ঘরে ঘরে আমরা তুলেছি। শিক্ষকদের মধ্যে একটা সচেতনতা ফিরে এসেছে। নিজের অধিকার বাস্তবায়নের কথা যখন জেগে উঠেছে, তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে বিএনপি কোথায়, আই ক্যান চ্যালেঞ্জ এনিবডি, আপনার সৌমি কোথায় আমি জাতীয় বা আমি কোথায় বিএনপিতে ছিলাম, কোথায় ছাত্রদের ছিল একটা দেখান। আমাদের বিএনপির আমরা নির্যাতিত ছিলাম, চাকরিচ্যুত অন্যায় ভাবে আমাকে নির্যাতিত করা হয়েছে বিভিন্ন ভাবে। বেনামি চিঠিতে এমপি বন্ধ করে প্যাটার্ন ভবিষ্যৎ হলে আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। মন্ত্রী সুপারিশ আনলে একজন বিএনপি হয়ে যায় না। আজকে এই বিষয়গুলি প্রমাণিত হয়
বিএনপির আমলে আমার এমপি কেড়ে নেওয়া হয়েছিল অন্যায় ভাবে, আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। অনেক গাল গল্প, মোবাইল চুরির কথা, কত কিছু বলবে। কার তবু আমাদের কিন্তু এখন এগিয়ে যাওয়ার সময়, আমাদের পথকে আটকাতে চায় যারা, তারা কিন্তু পারবে না ইনশাল্লাহ। জাতীয়করণ এখন সময়ের দাবি। আমি মিজানুর সাহেবের কাছে আবার যাব। আপনার দর্শকদের আপনি ধন্যবাদ দিয়ে আপনার সমাপনী বক্তব্য, মিজান সাহেব আপনার বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ আবারও সুযোগ দেওয়ার জন্য জনাব নজরুল ইসলাম রনি স্যারকে। আমি ফজর আলী স্যার এবং আপনার কথার প্রেক্ষিতেই একটি কথা বলতে চাই যে জাতীয়করণ এখন সময়ের দাবি, এটা নিতান্ত একটা সত্য কথা। এখানে বিষয়টা হচ্ছে যে জাতীয়করণ কেন করবেন না? যেখানে সরকার শতভাগ বেতন দিচ্ছে, যেখানে সরকার আমাদেরকে বোনাস দিচ্ছেন, যেখানে সরকার আমাদের যে বিষয়গুলো দেখভাল করছেন, বই দিচ্ছেন, ভবন তৈরি করে দিচ্ছেন, তাহলে কেন প্রতিষ্ঠানের আয়টা সরকার নিজ হাতে নেবেন না? কেন এই ম্যানেজিং কমিটি করে হয়রানি করার একটা তৈরি করে রাখছেন? আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সকল কিছুর দেখভাল করছেন। অচিরেই এই মুজিব বর্ষেই মাননীয় শেখ হাসিনা হাতেই জাতীয়করণ হবে, কারণ উনি নিজ হাতে রান্না করেন, নিজ হাতে মাছ ধরেন, নিজ হাতে উনি আমাদেরকে জাতীয়করণ দিবে এমনটাই প্রত্যাশা করছি। এবং এই মুজিব বর্ষে ইনশাল্লাহ 5 লক্ষ শিক্ষক কর্মচারীর যে প্রাণের স্পন্দন বা হৃদ স্পন্দন বা রক্তের স্পন্দন বলতে পারি, যে ফজর আলী স্যার বারবার বলছেন যে জাতীয়করণের যে ঢোলটা একবার বেজে উঠেছে সেই বাজা আর কখনো বন্ধ হবে না। আশা করি এই মুজিব বর্ষেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা, উনি আমাদের শান্তির বৃক্ষ, উনি আমাদেরকে নিজ হাতেই জাতীয়করণ ঘোষণা দিবে, সেই আশায় প্রত্যাশা রেখে আমার সমাপনী বক্তব্য শেষ করছি। জি ধন্যবাদ মিজানুর সাহেব, আপনারা অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। আমি জাহিদ সাহেবের কাছে যাব, তার আগে আমি দর্শকদের মতামত দিব। আমাদের সাথে সঙ্গে হাফিজুর রহমান সেফ সেজুয়াল বগুড়া থেকে অনার্স পাশের শিক্ষকদের বিষয়টা, আমি যেটুকু আমার কাছে খবর আছে, মাননীয় শিক্ষামন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং এখনো কিন্তু জেনারেল বা সেটা কিন্তু ঘোষণা করা হয়নি। অধ্যক্ষ ফজল স্যারের কাছে আবার আসবো। অনার্স পাশের শিক্ষকরা কিন্তু অনেক প্রত্যাশা ছিল এবং আপনার সবচেয়ে বেশি বক্তব্য রেখেছেন আপনি, এবং আমি যতটুকু জানি বিসির সাথে কি কথা হলো বা এই বিষয়টা আমার মনে হয় একটা কিছু হচ্ছে, সেই জন্য বিলম্বিত হচ্ছে। অবশ্যই কিছু হবে, নতুবা আমরা বিজয়ের মাস, বিজয় এবং বঙ্গবন্ধু আজকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু করোনা বাড়ছে বলে আমরা আপাতত সেটা পারছি না। কিন্তু অনার্স পাশের শিক্ষকদের যদি এমপিভুক্ত না করা হয়, আগামী জানুয়ারি সংসদে অবশ্যই এটা নিয়ে আমি অনেক সংসদ সদস্যদের সাথে কথা বলেছি, বাজেটে বই দিয়েছি, তারাও কিন্তু প্যানিক করছে। অবশ্যই এটা অনার্স পাশের শিক্ষকদের এমপি হবে এবং হতাশার কিছু না, নতুবা দুর্বার আন্দোলন জানুয়ারি থেকে হবে। করোনা থাকুক আর যাই থাকুক, 5 লক্ষ শিক্ষক কর্মচারী রাজপথে থাকবে ইনশাল্লাহ, কারণ আমাদের অনার্স পাশের শিক্ষকদের এমপি করতে হবে, জাতীয়করণ ঘোষণা করতে হবে এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। আমাদের সাথে উত্তম কুমার মন্ডল অনার্স পাশে আমরা বলেছি, হাফিজুর রহমান, মিজান স্যারের কথাগুলো ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। আমরা ঈদ বোনাসের রনি ভাস্কর 100% ঈদ বোনাসের কথাটা কিন্তু বলেছি, এটা ঈদুল আজহার আগে পূর্ণাঙ্গ ঈদ বোনাস হবে। হয়তো সরকার চাবে এটা দিয়ে ঈদের মুজিব বর্ষে উপহার হিসেবে দেওয়ার জন্য, কিন্তু এই জন্য আমরা এই বিচ্ছিন্ন দাবি আর করছি না, আমরা কিন্তু জাতীয়করণ দাবি করি। কারণ আপনি জাতীয়করণ দাবিতে থাকলে অন্যান্য ছোট বাড়ি ভাড়া বদলি এগুলি এমনিতে হয়ে যাবে। আপনি চাইতে হবে, কিন্তু আপনি রাজার কাছে চাইতে হলে সে হালে চাইতে হবে। আপনি তো জানেন ঘি চাওয়ার গল্প, কাজে আপনি ভিক্ষা চাইবেন কেন? আপনি ভালো করে চাইবেন, এটা অধিকার আপনার, পেশাগত অধিকার। এটা কিন্তু আপনি পেশাগত আন্দোলন পৃথিবীর সব দেশে আছে। এখানে আজকে আমরা করোনার জন্য, আমরা তো এখন রাজপথে থাকার লোক, আমরা তো পথের মানুষ, আমরা কি ঘরে থাকার মানুষ? আমরা অধিকার বঞ্চিত হতে চাই। জননেত্রী শেখ হাসিনা সংগ্রাম করতে করতে কিন্তু আজকে জননেত্রী শেখ হাসিনা চেয়ারম্যান। কাজে বঙ্গবন্ধু কিভাবে নেতা হয়েছিলেন, আপনারা জানেন, বিশ্ব নেতা হয়েছিলেন, স্বাধীনতা দিয়েছে কিভাবে, এগুলো ইতিহাস পড়বেন, বঙ্গবন্ধু আত্মজীবনীটা নয়াচিন পড়বেন। আমরা হারুন রশিদ জাতীয় ঘোষণা আমরা চাই বঙ্গবন্ধু ১৭তম বছর, অবশ্যই ইনশাল্লাহ আপনার
আমাদের মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, আপনার নাম্বারে তো পিডিএফ আপনার আমি দিয়েছিলাম, যদি না পেয়ে থাকেন আপনার মেলটা মনে হয় ঠিক না, তবু আপনার ঠিক আছে, আমরা একটা বই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। মাহবুর রহমান সাহেব আছেন আমাদের সাথে অনেক দর্শক, আজিজুল টিম, আপনার অনেক লেখা ঠাকুরগাঁও জেলার সালাম নামের একজন অধ্যাপক, আমরা দেখেছি, এটা দুঃখজনক। আমরা ওনার পাশে দাঁড়াবো। আপনার ঠিকানাগুলো আমাকে পাঠাবেন বা মোবাইল। জ্যোতি মন্ডল, ধন্যবাদ। দীপঙ্কর, সিরাজউদ্দিন, আলমগীর হোসেন, বাংলা মির্জাপুর যেমন আছে তেমনি বাংলা নবাব সিরাজুল্লাহর মতো মানুষ, ধন্যবাদ। আমি আলম প্রচার, আমাদের মাসুদ রানা, এম হুসেন রাজন, অনেক দর্শক, সবারটা করতে পারছি না। আপনাদেরকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা প্রায় শেষ, কুতুবউদ্দিন স্যার কক্সবাজার থেকে, আমাদের দীপঙ্কর মজুমদার, আনোয়ার হোসেন স্যার বরগুনা থেকে, আপনাকে ধন্যবাদ। হাবিবুর রহমান, ভাইয়ের মরদ ভাবির কাছে, হাবিবুর রহমান আপনার ধন্যবাদ আপনাকে। আমরা অনার্স শিক্ষক কিনা না কেমন না, অবশ্যই আপনাদের বিষয়ে ফয়সালা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের হতাশ করবেন না, ওই জায়গাটা আমাদের বিশ্বাস রাখতে হবে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছে গেছে, সেখানে অবশ্যই লক্ষ্য মানবতার মাদার অফ ইউনিটি, কাউকে নিরাশ করার বিশ্বাস কিন্তু রাখতে হবে। বিশ্বাসের আস্থার জায়গাটা এক জায়গায় আছে, ওখানে এটাই রাখতে হবে। আমরা যাব। জাহিদ হাসান, আপনার সমাপনী বক্তব্য, যে আপনার শেষ কথা বার্তাটা, চাঁদপুর জেলা কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর নিজের জেলা, আপনি সেখানে কাজ করছেন, অবশ্যই আপনাদেরকে আরো হতে হবে এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। শিক্ষকরা কিন্তু ফেসবুকে ব্যস্ত থাকলেও এলাকায় শিক্ষকদের সাথে অনেকেই সাধারণ শিক্ষক, আপনার একটা প্রধান শিক্ষক প্রিন্সিপালকে ম্যানেজ করতে হবে। আপনার ইউ আর এ টিচার, you should manage others, a teacher or principal. Either it would not be possible for us to declaration the nationalization. আপনি যদি একজন মনে করেন সাধারণ শিক্ষক, হাউ টু টক টু প্রিন্সিপাল, এটা কিন্তু না। আপনার এটা আপনার অ্যাচিভমেন্টটা হবে, আপনার স্ট্যান্ডটা হবে, ইউ আর এ টিচার, এটা ভাবতে হবে। আপনি, আমি তো সাধারণ শিক্ষকরা ফোন করে আমি রিসিভ করি, কথা বলে ঘন্টার পর ঘন্টা কথা, আমাকে মিস কল দিলে আমি কল করি। আমি সেই নজরুল ইসলাম বলি, আমার জীবনের আমি সাউথপুরে ছিলাম, আমি জীবনের যা টাকা পয়সা অর্জন শিক্ষক করে গেলাম, বিষয় কোন শিক্ষক বলতে পারবো কোন টাকা পয়সা এই 20 বছর ধরে সংগ্রাম করছে। আজকে যারা দেখেন, আজকে যারা বিরোধী, তারা কিন্তু সেদিন সংগঠন সেদিন বানাইছে, ছিল। এইগুলি আমাদেরকে ভাবতে হয়, কোন সংগঠন করে জাতীয় কোন আসবে, সেভাবে কিন্তু আপনাদের কাছে আপনার মরিচিকার কিছু তো ঘুরে কোনো লাভ নেই। আপনি যাইতে চান, আপনি আমাদের উদ্দেশ্যে শেষ বার্তা এবং আপনার ধন্যবাদ দিয়ে দর্শকদের আপনার মূল্যবান বক্তব্য শেষ করার প্রত্যাশা। আমরা অধ্যক্ষ স্যারের কাছে, স্যারের সবসময় বক্তব্য থাকে, শেষ হয় না। জি, ধন্যবাদ স্যার আপনাকে আমাকে পুনরায় সুযোগটি দেওয়ার জন্য। আমি সংক্ষেপে শেষ করব স্যার। আজকে বিষয়টিতে 3টি বিষয় ছিল, শিক্ষক নির্যাতন, জাতীয়করণ এবং সমসাময়িক বিষয়। আমি জাতীয়করণ প্রসঙ্গে আমি বলেছি আমাদের শিক্ষকতার অভিজ্ঞতাটা আসলে বেশি দিন হয়নি, তারপরও জাতীয়করণ একটি যুগোপযোগী আন্দোলন। আমি এই বিষয়টি ঠিক এরকম ভাবে মনে করি যে রাষ্ট্রকে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় যে জাতীয়করণের সময় রাষ্ট্রের হয়েছে কিনা কিংবা সামর্থ্য রাষ্ট্রের হয়েছে কিনা, আমি নির্দ্বিধায় একেবারে চোখ বন্ধ করে যে কেউ বলে দিতে পারবে যে মাধ্যমিক শিক্ষা কিংবা উচ্চ মাধ্যমিক বা শিক্ষা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যে নামই বলি না কেন, একটা উত্তরই আসবে যে রাষ্ট্রের সেই সময় এবং সামর্থ্য দুটোই রাষ্ট্রের রয়েছে জাতীয়করণের জন্য। আমি যদি 2টি কারণ আমি পিছন থেকে যদি ধরি যে এতদিন সেটি হয়নি কেন, আমি বলবো যে আমি আমার প্রথম ধাপের বক্তব্যে আমি বলেছি যে মাধ্যমিক শিক্ষাটি বরাবরই একটি উপেক্ষিত জায়গা, যেখানে আমরা আসলে শিক্ষা বান্ধব, আসলে আমাদের শিক্ষক বান্ধব আমরা আসলে কোনো কিছুই ওইভাবে পাইনি। যেমন সরকার একটি গতানুগতিক মনোভাব নিয়ে আমাদের প্রতি রয়েছে, যেখানে তারা সরকার হয়তো বা রাষ্ট্র হয়তো মনে করে যে শিক্ষকরা তীব্র আন্দোলন করবে, এক সময় দাবি উঠবে, আমরা জাতীয়করণ প্রক্রিয়ার মধ্যে যাব। সরকার এরকম, যেহেতু বিগত যতগুলো শিক্ষকদের অর্জন ছিল সবগুলো বড় আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে, সুতরাং জাতীয়করণের বিষয়টিও হয়তো সরকার বা রাষ্ট্র এরকম একটি মনোভাব নিয়ে রেখেছে। আরেকটি যেটি কারণ সেটি হলো
শিক্ষক থেকে আমরা আসলে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা শিক্ষক থেকে কত পার্সেন্ট, আমি অনেক আগে একবার জেনেছি মাত্র 5% শিক্ষক থেকে শিক্ষা কর্মকর্তা হন। আমি মনে করি এই জায়গাটিতে একটি বিশাল গ্যাপ। যারা মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমলাতান্ত্রিক যে বিষয়গুলো থাকে বা ফোরাম থাকে সেখানে শিক্ষকদের সাথে বৃহৎ সাথে কথা বলবেন এমন মানুষ কিন্তু সেই পর্যন্ত আমাদের নেই। সুতরাং আমাদের কষ্ট, আমাদের দরদটুকু ঠিক সেই পর্যায়ে ওইভাবে আসলে পৌঁছায় না। আরেকটি বিষয় যেটি আমি বলছিলাম যে শিক্ষক বান্ধব, আমরা দেখি প্রতি বছর আমাদের সাথে যাদের সবচেয়ে বেশি কমিউনিকেশন হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা ডিসি মহোদয়রা, অনেক ক্ষেত্রে তারা পদাধিকার বলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনেক জায়গাতে তারা ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব পালন করেন। এই জায়গাটিতে একটি বড় গ্যাপ যে তারাও আসলে কখনো শিক্ষকদের পক্ষ হয়ে ডিসি সম্মেলন বা প্রধানমন্ত্রীর সাথে তারা যখন তারা যে একাধিক দিনের বা 2-3 দিন 4 দিন যে সম্মেলনটি হয় সেখানে কিন্তু আসলে মাধ্যমিক এই একটা গুণগত শিক্ষা বা রাষ্ট্রের বৃহৎ কল্যাণের জন্য কিংবা রাষ্ট্রের গুণগত উন্নয়নের জন্য যে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় কখনো উত্থাপিত হয়নি। আমি আজকের এই আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি আবেদনটি রাখবো যে যাদের যেই জায়গাটিতে শিক্ষকদের পক্ষে কথা বলা কিংবা গুণগত শিক্ষা প্রসঙ্গে, শিক্ষা জাতীয়করণ প্রসঙ্গে কথা বলার সুযোগ থাকবে, প্রত্যেকটি মানুষ যাতে এই আওয়াজটি, যেটি আপনারা বলেছিলেন যে আমরা এটা আমাদের জন্য আশার বিষয় যে এতদিন পরে হলেও আমরা নজরুল ইসলাম রনি স্যার কিংবা বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস কিংবা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজ ফোরাম এই যে সংগঠন বা ব্যক্তি বা সামনে এসেছেন, এটা আসলে এটাও একটা আমরা মনে করি এতদিন পরে হলো আমরা কিছুটা হলো আশার আলো দেখছি এই নেতৃত্বের মাধ্যমে। আরেকটি বিষয় আমি সমসাময়িক বিষয় নিয়ে যে কথাটুকু বলবো সেটি হলো আমরা সাম্প্রতিক যেটি প্রস্তাবিত একটি কারিকুলাম আমরা 2022 সালে বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ বা এনসিটিভির পক্ষ থেকে যেটি প্রস্তাবিত আকারে দেখেছি, সেখানে একটি বিষয় না বললেই নয়, সেখানে ব্যবসা শিক্ষা শাখার কোনো বিষয়কে সেখানে ইনক্লুড করা হয়নি। এটি অত্যন্ত আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে যে একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে গিয়েও বিভাগ পাবে না, কিন্তু সেখানে ঐচ্ছিক বিষয় হিসেবে আমরা বিজ্ঞান, ব্যবসা শিক্ষা কিংবা মানবিকের বিষয় নিতে পারবো। সেক্ষেত্রে নবম দশম শ্রেণীতে যদি শিক্ষার্থীদেরকে ব্যবসা শিক্ষা শাখার কোনো বিষয় সংশ্লিষ্ট করে না রাখা হয় তাহলে সেই শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে গিয়ে আদৌ ব্যবসা শিক্ষা শাখার কোনো বিষয়ের দিকে ধাবিত হবে কিনা সেটা একটা প্রশ্ন। এবং একই সাথে উচ্চ শিক্ষা অর্থাৎ আমরা ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে সেখানে কোনো শিক্ষার্থী পূর্বে না পড়ে নতুন ভাবে ব্যবসা শিক্ষার প্রতি আগ্রহ দেখাবে কিনা, এটি দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন আমি তাদেরকে আরেকটু, যেহেতু সময় রয়েছে 22 সালে এটি বাস্তবায়ন হবে, সেটি রাখতে পারে। আরেকটি বিষয় না বললেন না, সেটি হলো আমরা অত্যন্ত যেহেতু বিভাগ থাকবে না, আমরা NTRCA যে প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের সুপারিশ করে থাকেন, অত্যন্ত ভালো কাজই করেছেন, আমরা বিগত 2টি নিয়োগে দেখেছি। সেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমরা দেখছি শূন্য পদের চাহিদা নেওয়া হচ্ছে, স্কুলগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক দেওয়ার একটা 2টি নিয়োগের প্রবণতা ছিল এবং আগামী অর্থ বছর বা চলতি অর্থ বছর থেকে নতুন সাবজেক্ট খুলে সেখানে এমপিও দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে আমরা দেখছি একমুখী শিক্ষার নামে যেটি বা সামনে যেটি বাস্তবায়ন করা, সেখানে কিন্তু যে সাবজেক্টগুলো ইনক্লুড করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিষয়ভিত্তিক শিক্ষকদের গুরুত্বটা আদৌ কতটুকু থাকবে এটি দায়িত্বপ্রাপ্তদের। আমি এটা এজন্য বলছি যে NTRCA বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নিবন্ধন পরীক্ষা সহ, তারপরে কিছু রেজাল্ট প্রক্রিয়াধীন। অন্যদিকে আবার একমুখী শিক্ষা বা বিভাগ থাকবে না, এই যে একটি বিপরীতমুখী অবস্থান, সেই প্রেক্ষিতে দায়িত্বশীল যারা অবশ্যই যদি আমাদের এই বার্তাটুকু তাদের কাছে পৌঁছায় তারা যাতে বিষয়টি অবশ্যই একটু ভেবে দেখেন। আমি সমাপনী বক্তব্য যাচ্ছি আমি যেটি আমার নিজস্ব আলাপচারিতার মধ্যে বলে থাকি, আজকে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বলছি, আমরা বাংলাদেশ শিক্ষক সমিতির যে শিক্ষক, আমি বলবো সংখ্যা ধরে আমি বলছি না, লাখো শিক্ষকের প্রাণের স্পন্দন এই সংগঠনটি, সেই সাথে এটার যিনি নেতৃত্বে রয়েছেন তার দীর্ঘ প্রচেষ্টা এবং তার সাথে অন্য যারা রয়েছেন হয়তো নাম ধরে বলতে পারবো না, তিনি যাদেরকেই নিয়েই এই পথ অতিক্রম করার স্বপ্ন দেখছেন দেশের, তার আমাদের ফজর আলী স্যার বলেছেন এটা তার ব্যক্তিগত জন্য নয়, তিনি দেশের সকল শিক্ষক কর্মচারীর জন্য যেই মিশনটি শুরু করেছেন, আমরা স্যারের জন্য দোয়া করি যে স্যার যাতে এই জায়গাটিতে অন্যান্য নেতৃবৃন্দদেরকে নিয়ে এবং দেশের এই 5 লক্ষ
শিক্ষক কর্মচারীদের যে স্বপ্ন বা যে চাওয়াটি সেটি যাতে তিনি পূরণ করতে সক্ষম হয়, আল্লাহ ওনাকে দীর্ঘায়ু করবে এই যাত্রাটিতে। একই সাথে আমি এটি বলে শেষ করছি, স্যার আমাদের রনি স্যার আমাকে সুযোগ দেওয়ার সময় বলেছিলেন, আমি চাঁদপুরের মানুষ, আমাদের যেহেতু বর্তমান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি, উনি আমাদের চাঁদপুর, আমরা ওনাকে নিয়ে অনেক বেশি গর্ব করি। উনি চাঁদপুরের মেঘনাপাড়ের সুযোগ্য কন্যা। আমরা ওনার কাছে আমাদের প্রত্যাশার আসলে শেষ নেই। আমরা বিগত মেয়াদে আমরা যেটি দেখেছি, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি সমুদ্র সীমা জয় থেকে শুরু করে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের বঙ্গবন্ধুর পররাষ্ট্র যে নীতিটি ছিল, সেই নীতিটিকে তিনি যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরেছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী ছিল একজন সফল মন্ত্রী হিসেবে আবির্ভূত ছিলেন। বর্তমান আমি শেষ করছি স্যার, আমি শেষ করতেছি স্যার। বর্তমান এই মেয়াদেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার উপর আস্থা রেখেছেন, ওনাকে গুরুত্বপূর্ণ একটি জায়গা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমরা প্রত্যাশা করি উনি বর্তমান শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষকের যে প্রাণের দাবিটি, সময়ের দাবিটি, যুগোপযোগী দাবিটি উনি বাস্তবায়নের জন্য উনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। শুধু চাঁদপুরবাসী নয়, সারা দেশবাসী, কিংবা যেহেতু এটার সাথে প্রায় সকল পরিবার, সকল মানুষই সংশ্লিষ্ট শিক্ষার সাথে সবাই উপকৃত হওয়ার সুযোগ আছে। আমি চাঁদপুরের ছেলে হিসেবে বা চাঁদপুরের মানুষ হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী, একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বিষয়টি অবগত হয়ে গেছেন, সুতরাং তিনিও যাতে এই বিষয়টি যথোপযুক্তভাবে ভাববেন এবং শিক্ষকদের প্রাণের এই দাবিটিকে মেনে নিয়ে, মুজিব বর্ষে আসলে অনেক কিছু করার ওনার স্বপ্ন ছিল, কিন্তু করোনাকালীন একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, হয়তো সেই আঙ্গিকে তিনি করতে পারছেন না, কিন্তু একটি উল্লেখযোগ্য কাজ দিয়ে মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখা যায়, সেটি হলো এই মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই মুজিব বর্ষকে একটি মাত্র উল্লেখযোগ্য কাজ, বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মধ্য দিয়ে আপনি এই মুজিব বর্ষকে স্মরণীয় করবেন, এই প্রত্যাশাটি আপনার কাছে রাখছি। আমি এই বলেই আমি আমার বক্তব্যটি শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমি একটি বিষয় বলে, কার্ল মার্কস বলেছেন, অসভ্য জাতিরা শত্রুকে লাঞ্ছনা দিয়ে আনন্দ অনুভব করে। ডেভিড জেফারসন বলেছেন, যারা কখনো ক্ষতিগ্রস্ত হতে চায় না তারা কোনোদিন লাভবান হতে পারে না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মূর্খরা লাভ করে উন্নতি আর যোগ্য ব্যক্তিরা লাভ করে গৌরব। আমাদের কিন্তু আমাদের যারা শত্রু তাদেরকে আমরা লাঞ্ছনা দিতে চাই না, অপমান অপদস্থ করতে পারে আমরা চাই না। আমাদের জাতীয় কোনো উপহার দিয়ে তাদেরকে আমরা গৌরবান্বিত করতে চাই। এই বিষয়টা মনে রেখে আমি অধ্যক্ষ প্রফেসরের কাছে যাব। স্যার, ইতিমধ্যে 22 সাল থেকে একমুখী শিক্ষা চালু হবে, সেখানে আংশিক কিছু মান বন্টন দেওয়া হয়েছে, আসলে চূড়ান্ত করা হয়নি। এটা হয়তো জনগণের জন্য উন্মুক্ত করা হবে। তবে এখানে জাহিদ সাহেব যে বলেছেন এবং আরো অনেকেরা যারা লেখক, গবেষক, স্বঘোষিত লেখক, কবি, সাহিত্যিক, ওনারা অনেকে বলে ব্যবসায় শিক্ষা শুধু। আসলে বিজ্ঞান বিভাগ বা অন্য যে মানবিক, সেখানেও কিন্তু আরো 1-2টা বিষয় ঐচ্ছিক হিসাবে রাখতে পারে। যেমন এটা নিয়ে এভারেজে আপনি একটা বিভাগে একদিকে যাবে, সকল শাখায় ঐচ্ছিক থাকবে, সেখান থেকে নিয়ে যার যে পছন্দ নিয়েও কিন্তু জ্ঞান অর্জন করতে পারে। এবং সরকার যে লক্ষ্য, ক্রিয়েটিভ মেথড, যে সৃজনশীল হওয়া, আত্মপত্রী হওয়া, আসলে কি আমরা কিন্তু সেখানে এখনো যেতে পারি নাই। আমরা এখনো মুখস্থ বিদ্যা রয়ে গেছি। বাজারে নোট গাইড সরকার বন্ধ করে, কিন্তু আসলেই নোট গাইড বন্ধ হচ্ছে না। অধ্যক্ষ ফজল স্যার, এই বিষয়ে আমরা আরেকদিন টকশো করবো। তো এই বিষয়ে বা সংক্ষেপে দর্শককে ধন্যবাদ দিয়ে আপনি শেষ করবেন, আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা শেষ করে দিব আজকের অনুষ্ঠান। জি, ধন্যবাদ। এখানে জাহিদ সাহেব চাঁদপুর থেকে যে বিষয়ে বলেছেন, আমি সত্যিকার ভাবে সারা পৃথিবীতে অনেক রাষ্ট্রের শিক্ষকদের সাথে আমার যোগাযোগ আছে। আর আমি নিজে ইউএসএ তে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বা পৃথিবীর যেটি শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে আমরা সবাই মেনে নিই বা মানি বা জানি, সেখানে অনেক শিক্ষকের সাথে আমার কথা টথা হয়। আমি সরজমিনে পরিদর্শন করেছি। আমি সর্বশেষ একটি তথ্য দিব। রোমানিয়া ইউরোপের একটি উন্নত দেশ, পাশেই ইউক্রেন, বলিভিয়া এইসব দেশ আছে। রোমানিয়ার একজন শিক্ষক, তার নাম করিনা, তার সাথে গত রাতের আগের রাতে প্রায় 1 ঘন্টা আমার ফেসবুকে কথা হয়েছে। আমি দেখাচ্ছি। ওনার 2টি ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, পুত্র, কন্যা কত স্যালারি পায়, প্রতিষ্ঠান থেকে কি সুযোগ সুবিধা পায়, স্টুডেন্টরা কি সুযোগ সুবিধা, বিস্তারিত আলোচনা হয়েছে। সে কত স্যালারি পায়,
তারা এই সামারে যে ছুটি হয় তখন শিক্ষা সরকার থেকে কত ডলার দেওয়া হয় তাকে এই সামার ভ্যাকেশন কাটানোর জন্য, বিস্তারিত আলোচনা হয়েছে। বিষয় নিয়ে একটি কথা হয়েছে ওনার সাথে। সে লিখেছে, মাই ডটার ইজ সেকেন্ড ইয়ার ইন ইউনিভার্সিটি। আমি তাকে লিখেছি কংগ্রেচুলেশনস। তার সাবজেক্ট কি উনি উল্লেখ করেছেন, কমিউনিকেশন এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। কমিউনিকেশন এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। আর লেখছে, মাই সান ইজ ন্যাশনাল অলিম্পিক ইন 4th সাবজেক্টস। চিন্তা করতে পারেন, মাই সান ইজ ন্যাশনাল অলিম্পিক ইন 4th সাবজেক্ট। তার ছেলের বিশ্ববিদ্যালয় পর্যায়ে 4th বিষয় হলো ন্যাশনাল অলিম্পিক। আর তার কম্পালসারি সাবজেক্ট হলো ইংলিশ, রোমানিয়ান, ম্যাথস এন্ড জিওগ্রাফি। ইংলিশ, রোমানিয়ান, ম্যাথস এন্ড জিওগ্রাফি। তার মানে উন্নত বিশ্বের মানুষ প্রত্যেকেই, সে রোমানিয়াতে বসবাস করে, দেখে রোমানিয়ান নাগরিক, তার নিজের বাড়ি আছে, তার হাজবেন্ড একটি জুতার ফ্যাক্টরিতে টেকনিশিয়ান হিসাবে বা টেকনিক্যাল পার্সন হিসাবে কাজ করেন। তার সাবজেক্টই দেখেন ইংলিশ। সারা বিশ্বকে তাকে চষে বেড়াতে হলে তাকে ইংলিশ জানতে হবে। তার নিজের রাষ্ট্রের বিষয় জানতে হলে তার রাষ্ট্রের বিষয় রোমানিয়ান, যেমন আমাদের বাংলা, সেটা জানতে হবে। ম্যাথ ছাড়া কোনো কিছু হবে না, ম্যাথ তার সাবজেক্ট। আর সারা বিশ্বের চরিত্র, বৈশিষ্ট্য, অবস্থান কোথায় কি আছে জানতে হলে জিওগ্রাফি পড়তে হবে। এই হলো তার স্টুডেন্টের সাবজেক্ট। আর 4th সাবজেক্ট কি, অলিম্পিক। আমাদের যে বিষয়গুলো বলা হচ্ছে, আমাদের নজরুল ইসলাম রনি স্যার জানেন, আমি এই যে বাংলাদেশে যে কারিকুলাম পরিবর্তন হচ্ছে, এটার একটা বর্তমান কারিকুলাম এবং 22 সালের নতুন কারিকুলাম নিয়ে মাঝখানে 21 সালে এই দুইটার মধ্যে একটা ব্রিজ বা সেতু বন্ধন তৈরি করার জন্য একটা এনসিটিভির কমিটি হয়েছিল এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে সেই কমিটিতে আমি কাজ করেছি। এই তো গত মাসেই কাজ করেছি। বেসরকারি কলেজের একজন অধ্যক্ষ হিসাবে আমি সেখানে কাজ করেছি, আমাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে যে বইটি পাওয়া হচ্ছে, আমি স্পষ্ট করেই বলি, আমাদের আদাবরের একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলছেন যে নিজেকে নিজেই তার নামের নিচে লেখেন সাহিত্যিক, প্রাবন্ধিক বা শিক্ষাবিদ, যাই হোক। উনি লিখেছেন যে ব্যবসায় শিক্ষা সব, উনি অ্যাকাউন্টিং এর লোক, আমি চিনি ওনাকে, ওনার সাথে কথা হয় ভালো। যাই হোক, যে ব্যবসায় শিক্ষা বিষয়ের যাতে কোনো বিষয় রাখা হয়, যেখানে একমুখী শিক্ষা করা হচ্ছে, সেখানে সব বিষয়ের একটা যৌথ বিষয় এখানে থাকবে। তবে মূল স্ট্রিমটা হলো কি, আমার রাষ্ট্রকে, আমার ভাষাকে এবং বিশ্বকে আমাকে জানতে হবে। সেই জায়গায় ঠিক রেখে তারপরে অপশনাল বিষয় রাখা হবে যে যেটা পড়তে চায়। একজন অলিম্পিক, যেমন রোমানিয়ান একজন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ে, তার 4th সাবজেক্ট কি, অলিম্পিক। আমাদের দেশে এই ধরনের সুযোগ সুবিধা রাখা হয়। যে কাজটি করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আন্তর্জাতিক সবকিছু যাচাই বাছাই করে করা হচ্ছে। এখানে ব্যবসায় শিক্ষার লোকেরও কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, মানবিকের লোকেরও কোনো ভয় পাওয়ার কারণ নেই, বিজ্ঞানের লোকেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং এগুলো এখন যেসব সংবাদ প্রচার হচ্ছে, এগুলো হলো কাটপিস, খণ্ডিত চিত্র। যে কোনো খণ্ডিত চিত্র বা খণ্ডিত সংবাদ সবসময় বিভ্রান্তি তৈরি করে। রাষ্ট্রপক্ষ থেকে এই ধরনের কোনো কিছু এখনো প্রচার করা হয় নাই, প্রকাশ করা হয় নাই, কাজটি এখনো প্রক্রিয়াধীন। কাজে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটা রাষ্ট্রের বিবেচনা, উন্নত রাষ্ট্র গঠনের জন্য যেটা প্রয়োজন সেই চিন্তা করেই করা হচ্ছে। তবে কথা হলো, আপনারা অনেকেই হয়তো যারা ফেসবুকে কানেক্ট আছেন তারা জানেন, আমি এটা গতকালও লিখেছি যে আমাদের একমুখী শিক্ষা শেষ পর্যন্ত যদি শিক্ষকদের উন্নত খাবার, পুষ্টিকর খাবার, উন্নত জামা কাপড়, উন্নত থাকার জায়গা না দেওয়া হয়, তাহলে একমুখী শিক্ষা শেষ পর্যন্ত মুখও নাও থাকতে পারে। তার মানে কি, আগে যারা এটাকে পরিচালনা করবে, যারা এটাকে বাস্তবায়ন করবে, তাদেরকে শক্তিশালী করতে হবে। মানে শিক্ষককে এখানে শক্তিশালী করতে হবে, তাদের
উন্নত মানের প্রশিক্ষণ দিতে হবে, উন্নত বেতন দিতে হবে, তার পারিবারিক চিন্তা যাতে ভাত কাপড়ের চিন্তা, তাকে আবাসনের চিন্তা যাতে না করতে হয়, এই জায়গায় নিয়ে আসতে হবে। যখন নিয়ে আসবে তখন অটোমেটিক মেধাবীরা এখানে চলে আসবে। কাজে এখানে ভয় পাওয়ার কারণ নেই। আর যারা এই ধরনের খণ্ডিত চিত্র প্রকাশ করে, আমি তাদেরকে মনে করি যে এই ধরনের খণ্ডিত চিত্র প্রকাশ করবেন না। নজরুল ইসলাম রনি স্যার আরেকটা বিষয় বলেছেন, দেশে শিক্ষক আছেন সব মিলিয়ে প্রায় 25 লাখ, বিশ্ববিদ্যালয় থেকে যদি কিন্ডারগার্টেন বা প্রাইমারি স্কুল সব যোগ করেন, 25 লাখ শিক্ষকের মধ্যে কিছু দুর্বৃত্ত তো থাকবেই, কিছু খারাপ মানুষ থাকবেই। ওই 25 লাখের মধ্যে একজন লোক একটা অপকর্ম করেছে, নিউজ পোর্টাল, দু একটা নিউজ পোর্টাল আছে, ওটা সারা দেশে প্রচার করে দিয়ে শিক্ষক সমাজের ইজ্জত নষ্ট করতে চায়। এই ধরনের নিউজ পোর্টাল থেকে বের হয়ে আসতে হবে আমাদের শিক্ষকদের। শিক্ষকেরা শিক্ষক নিউজ পোর্টাল তৈরি করবে, শিক্ষকেরা শিক্ষকদের কথা বলবে, ওই আরেকজন কোনোদিনই আপন হবে না। একটা কথা আছে যে যত আদরই করুক চাচি কোনোদিন মা হয় না। সেই জন্য ওই নিউজ পোর্টাল আমাদের শিক্ষকদের সচেতন হতে হবে। এক নিউজ পোর্টাল কারা চালাচ্ছে, কে চালাচ্ছে, কি, তাকে কথায় কথায় আপনারা লেখেন স্যার, তাকে স্যার ডাকেন, আপনারা এগুলো বুঝতে হবে। এই ধরনের লক্ষ শিক্ষক অনেক উন্নত কাজ করছে, অনেক রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য দেশপ্রেমিক হিসাবে অনেক অনেক কাজ করছেন, সেগুলো একটিও লেখা হয় না। কোন শিক্ষক একদিন কোথায় কে অপকর্ম করছে সেটা লিখে সারা দেশের রাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয় শিক্ষক খারাপ, শিক্ষক অমানুষ। এই জন্য শিক্ষকদের সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হবে। আর আমি সব ইয়াং জেনারেশন শিক্ষকদের বলবো, আপনাদের, আমরা এই বাংলাদেশ শিক্ষক সমিতি, জনাব নজরুল ইসলাম রনি, আমি গত 6 মাস যাবৎ সক্রিয়ভাবে ওনার সাথে কাজ করছি। আজকে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রী থেকে ইউনিয়ন পর্যন্ত, গ্রাম পর্যন্ত একটা মেসেজ চলে গেছে, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। এই মেসেজটি ইতিপূর্বে কেউ দিতে পারছে কিনা, বা একটা বাজেট বই তৈরি করে 2 লাইন লিখে কেউ সরকারকে দেখাতে পারছে কিনা, আমরা দেখিয়েছি। কাজেই অপপ্রচারে কেউ যে কোনো কাজ করতে যান, কিছু শয়তান লোক থাকবে, কিছু খারাপ লোক থাকবে। বঙ্গবন্ধুর পাশে মুস্তাক ছিল, সিরাজদৌল্লার পাশে মির্জাফর ছিল, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগিয়ে যেতে হবে। তরুণ শিক্ষক সমাজ, আপনারা হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হন, যেখানেই অন্যায় সেখানে প্রতিহত করার চেষ্টা করেন, কেউ কারো বিরুদ্ধে করবেন না। আরেকটা হলো সবচেয়ে বড় কথা, আপনাদের প্রতি আমি আপনাদের সিনিয়র হিসেবে, একজন অধ্যক্ষ হিসেবে নির্দেশ মনে করতে পারেন, অনুরোধ মনে করতে পারেন, বা বড় ভাই হিসাবে আপনাদের কাছে আমার একটা মেসেজ থাকবে, আপনারা প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, আপনারা রুলস রেগুলেশন মেনে চলবেন, ছাত্রের পাশে থাকবেন। একজন শিক্ষকের সবচেয়ে বড় জায়গা হলো তার ছাত্রের কাছে তার অবস্থা দৃঢ় করা। যে শিক্ষক ভালো পড়ায় ওই শিক্ষককে হেডমাস্টার, প্রিন্সিপাল কোনোদিনই খারাপ কিছু করতে পারে না। ছাত্রের সাপোর্ট সবচেয়ে বড় সাপোর্ট। আর শিক্ষককে লেখাপড়া করতে হয়, লেখাপড়া না করে কেউ শিক্ষকতা করতে চাইবেন, পারবেন না। প্রধান শিক্ষককে বা অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করবেন না, আপনার আত্মসম্মানে সেটা নষ্ট হবে। আপনি উপরে থুতু ফেললে আপনার গায়ে পড়বে। হতে পারে সব জায়গায় কিছু খারাপ লোক থাকে, ভালো লোক থাকে, সেইভাবে সামাল দিবেন। অহেতুক বাজে মন্তব্য করবেন না, অশ্লীল মন্তব্য করবেন না। আপনারা ঐক্যবদ্ধ হন, সব অন্যায় উড়ে যাবে ইনশাল্লাহ। আমি নতুন শিক্ষকদের কাছে এই আহ্বান জানিয়ে আমি আবারও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করে, রোগ মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে, আমরা আজকে অনেক সময় নিয়েছি, যারা দর্শক হয়তো অনেকেই আমাদের প্রতি বিরক্ত হয়ে গেছে। আসলে আমরা আপনাদের একটু সময় নষ্ট করেছি। অনেক দর্শকদের আমাদের সাথে আবারও কর্ণা হোসেন বলেছেন যে উই আর অলওয়েজ উইথ ইউ। থ্যাংক ইউ কর্ণা, আপনাকে ধন্যবাদ। হাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ। শিহাব মাসুদ, আমাদের অনেক অনেক দর্শক, সকলের মতামত করতে আমরা সময় শেষের দিকে। আমি বিখ্যাত দার্শনিক এরিস্টটলের একটি প্রবাদ বলে শেষ করব। লালসা অন্তরে ঠাঁই দিও না, কেননা তোমার শক্তি অন্যের চাইতে বেশি নয়। অনেকেই এক চেয়ারে 10-12 বছর থেকে নিজেকে মন্ত্রী হয়ে গেছে। একজন আমাকে শিক্ষক লিখছিল যে ওনার কাছে গেলে নিজেকে মন্ত্রী মনে করে, এবং
এটা ওনার কথাও শোনে না, দুর্ব্যবহার করে বিভিন্ন। তো আমার শিক্ষক, এটা আমরা ভুলে যাই। তো আমাদের ফজল স্যার বলেছেন আমাদের আচরণ, আমাদের ম্যান অফ কন্ডাক্ট, এগুলি কন্ডাক্ট ঠিক করতে হবে। এবং অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে লেখে বা মান্য করতে চায় না, এটা আসলে দুঃখজনক। কারণ আপনারা একদিন, আমরা কিন্তু দাবি করছি সকল শিক্ষক যেন প্রতিষ্ঠান প্রধান হতে পারেন, এমন ক্রাইটেরিয়া আগে ছিল। ক্রাইটেরিয়া এটা আবার অধিকার, আপনি এটা অধিকার, কিন্তু আপনি একটা ক্রাইটেরিয়া কেন সহকারী প্রধান থেকে প্রধান এমন তত দরকার নেই। আপনি যেমন উচ্চ মাধ্যমিকে প্রভাষক, সিনিয়র প্রভাষক, অধ্যাপক, তারা কি আর অধ্যক্ষ হবে কিভাবে? এটা আমরা প্রতিবাদ জানাইছি। তো আমরা এই বিষয়গুলো আবার কথা বলবো। আমাদের দর্শক অনেকেই অধ্যক্ষ পজিশনের কথা শুনতে চায়। আমরা দীর্ঘদিন ধরে এই সময় নষ্ট করে কথা বলি, টাকা ব্যয় করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমাদের এই বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনিচ্ছা সত্য ক্ষমা চেয়ে নিচ্ছি। করোনায় কিন্তু অনেকের প্রাণ হানি হচ্ছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কোভিড-19 আক্রান্ত, দোয়া করব সবাই সবার জন্য। কারণ কে যে কখন চলে যাব, ডেথ হ্যাজ নো টাইম। তো আমাদের এখন সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে। আমরা কিন্তু নিয়ম মানছি না, এই মাস্ক পরতে হবে। আমাদের দেশে কখন এই যে ভ্যাকসিন আসবে নিব, এটা কিন্তু বলা যাচ্ছে না। সেই জন্য মাস্ক পরে আমাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, সতর্ক থাকতে হবে। আর সবাই সবার জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। আমাদের যে জাতির জনকের সুযোগ্য জনতা শেখ হাসিনার উন্নয়ন ধারা যেন অব্যাহত থাকে, তার হাতকে শক্তিশালীকরণের মধ্য দিয়ে জাতীয়করণের বিজয় পতাকা নিয়ে ঘরে ফিরতে হবে। আমরা কোনো ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ মাথা নত করবো না, ভয়ভীতি নাই। আপনারা যেখানে দেখবেন যে আপনারা আপনাদের নেতার বা শিক্ষক নেতার বা আমাদের বিরুদ্ধে লিখবে, সেখানে আপনারা আপনাদের ভদ্র ভাষায় প্রতিবাদ করবেন। অনেক শিক্ষক নেতারা 5 অক্টোবর পর নিস্তেজ হয়ে গেছে, বিশেষ করে বাসী কেন্দ্রীয় নেতারাও কোনো একদিন ফোনও করে না, মানে সবাই ঘুমিয়ে পড়ছে। এটা খুব দুঃখজনক। আমরা কিন্তু থেমে নেই, কাজ করছি। এবং আপনারা যারা অনেকেই ভালো বলছেন, যেমন আমাদের নতুন দুজন মিজান সাহেব, জাহিদ সাহেব, আপনাদের কিন্তু অনেক ধন্যবাদ যে আপনাদের চমৎকার বক্তব্য, অনেক দর্শক আপনাদের কিন্তু ধন্যবাদ দিয়েছে যে আপনাদের অনেক মূল্যবান কথা বেরিয়ে আসছে। তো আবারও আগামী দিনে আমরা আরো নতুন অতিথি নিয়ে আসব। যারা আমাদের এই টক শোতে আসতে চান, আমার ইনবক্সে যোগাযোগ করে আপনাদের আগ্রহ প্রকাশ করলে খুশি হব। তো সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো এক অনুষ্ঠানে। আমাদের জন্য দোয়া করুন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।